আসসালামু আলাইকুম। শিক্ষা কুটিরে সবাইকে স্বাগতম। আজকে আমরা সমাধান করব তোমাদের অষ্টম অধ্যায় অর্থাৎ সাধারণ গণিতে যে বৃত্ত অধ্যায়টি আছে সেই অধ্যায় থেকে আমরা মাত্র কয়েকটি এমসিকিউ নিয়েছি সকল টাইপের ভিতর থেকে। তো আসো এগুলো আমরা শুরু করি। দেখো, এক নম্বরে বলা আছে কি যে বৃত্তের অভ্যন্তরস্থ যে একটি বিন্দু এবং বহিস্থ একটি বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তটিকে কয়টি বিন্দুতে ছেদ করে। দেখো, বলা আছে অসংখ্য 1 2 3। তো এই জিনিসগুলো তোমরা মুখস্থ কখনোই করবে না, মুখস্থ করলে হবে কি তোমরা ভুলে যাবে। তো মুখস্থ না করে আসো আমরা এগুলো জিনিসগুলা বুঝে বুঝে সমাধান করি। তো তোমাকে বলছে কি একটা বৃত্ত আছে প্রথমে। তো ফার্স্টে আমাদের কি আঁকাতে হবে, একটা বৃত্ত আঁকাতে হবে। তো দেখো আঁকাইলাম একটা বৃত্ত। তো এখন কথা হচ্ছে এই যে বৃত্ত তোমাকে বলছে অভ্যন্তরস্থ মানে কি ভিতরের কোন একটা বিন্দুতে, ধরো ধরলাম আমি এই একটা বিন্দু, ধরো এটাতে আমি ধরলাম এক্স। তো এই আমাদের বিন্দু বলছে কি এই একটা বিন্দু হতে বহিস্থ একটি বিন্দুর সংযোগ রেখা সীমা। তো বহিস্থ মানে কি, ধরো বাইরে একটা আমি ধরলাম ওয়াই একটা বাইরের কি বিন্দু, তাহলে একটা ভিতরের বিন্দু একটা কি বাইরের বিন্দু। তোমাকে বলছে কি যে সংযোগ রেখাংশ বৃত্তটিকে কতটি বিন্দুতে ছেদ করে। তার মানে কি এই যে সংযোগ রেখাংশ মানে কি এখান থেকে এটা কতটা বিন্দুতে ছেদ করবে। দেখো এই যেখানে কয়টা বিন্দু, শুধুমাত্র একটা বিন্দু না। কিভাবে বুঝলাম একটা বিন্দু, কারণ কি দেখো এই যে আমাদের যে বৃত্তটা আসলে কি ছিল, বৃত্ত হচ্ছে অসংখ্য বিন্দু সমন্বয়ে গঠিত না। তো দেখো এই যে বৃত্তটা যদি আমরা এভাবে আঁকাইতাম তাহলে কি হইতো, এরকম অসংখ্য কি আছে বিন্দু আছে না, কোটি কোটি। তো এই জিনিসগুলো একসাথে যুক্ত হইতে এরকম একটা বৃত্ত হয়। তো ধরো কথার কথা এই একটা যদি এত ফাঁকা ফাঁকা থাকে না, খুব ঘন ঘন থাকে, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য ধরো এখানে দিলাম কি ফাঁকা ফাঁকা আছে। তাহলে এই একটা বিন্দু আর এই একটা বিন্দু যে মাঝখানে যে সংযোগ সরলরেখা যে করতেছো, এই যে দেখো কতটা বিন্দুতে টাচ করতেছে, ছেদ করছে, একটা না। তাহলে এর কি হবে উত্তর, কয়টা বিন্দুতে ছেদ করে, এটি হবে একটি বিন্দুতে। বুঝেছে? দেখো 2 নম্বরে বলছে 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট। এখন আগে আমাদের চিন্তা হবে ব্যাস কি। ব্যাস হলো তোমার যে কোনো যে বৃত্তটা আছে এই বৃত্তের আমার কেন্দ্র দিয়ে যে গমনকারী জ্যা, সেটাই হচ্ছে আমাদের কি যে ব্যাস। তাহলে কি হচ্ছে আমাদের, যে দেখো এখানে যদি আগে আমরা একটা বৃত্ত আঁকি, তো এই বৃত্তে আমাদের কি হয় অসংখ্য জ্যা থাকে। বৃত্তে কি থাকে, অসংখ্য জ্যা। তো এই অসংখ্য জ্যার ভিতর একটা জ্যা আমার সব থেকে বড় হয়, সেটা কি যদি মাঝ বরাবর যায় অর্থাৎ কেন্দ্র দিয়ে যদি যায়, তাহলে দেখো এই যে কেন্দ্র আছে না এটা আমাদের, এই কেন্দ্র দিয়ে যে জ্যাটা যাবে সেটা হচ্ছে আমাদের সব থেকে বড় জ্যা। আর এই সব থেকে বড় জ্যাটাকে আমার বলা হয় কি ব্যাস। তাহলে এটাকে কি বলা হয়, ব্যাস। তোমাকে বলছে 30 সেন্টিমিটার ব্যাস, তার মানে এই ব্যাসের মানটা কত আছে, 30 সেন্টিমিটার। আর দেখো ব্যাস যদি হয় 30 সেন্টিমিটার, আমরা জানি কি ব্যাসের অর্ধেক মানে কি এই এতটুকু। তাহলে এই এতটুকুর মান কি হবে, ওটার অর্ধেক। তাহলে এই ব্যাসার্ধটা কি হবে, ব্যাসের অর্ধেক কি ব্যাসার্ধ, এটা সমান কত হবে, 15 সেন্টিমিটার। তাহলে এর ব্যাসার্ধ কত, 15 সেন্টিমিটার। এবং তোমাকে বলছে কি যে কেন্দ্র হতে 9 সেন্টিমিটার দূরে। তো এই যে কেন্দ্র আছে না এই বৃত্তর 9 সেন্টিমিটার দূরে, তাহলে কেন্দ্র থেকে ধরো 9 সেন্টিমিটার দূরে মানে আমি ধরলাম কথা কথা এই এতটুকু, এটা কত 9 সেন্টিমিটার। এখন তোমাকে বলছে কি যে জ্যা এর দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে 9 সেন্টিমিটার দূরে আমাদের যে একটা জ্যা আছে এই জ্যা এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে ধরো এখানে আরেকটা জ্যা আঁকাও, এই যে এরকম হচ্ছে, এটা কি জ্যা। তো এই জ্যাটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো দেখো আমরা কি জানি যে ব্যাসার্ধ কি হয়, যে কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ একই না। তো তুমি এখান থেকে এখানে আসলেও ব্যাসার্ধ যা, এখান থেকে এখানে গেলেও ব্যাসার্ধ যা, এখান থেকে এখানে গেলেও ব্যাসার্ধ তাই। কারণ কি যে যে কোনো একটা বৃত্তের কেন্দ্র থেকে তার পরিধির উপর যে দূরত্ব সেটাকে বলা হয় ব্যাস। আর প্রত্যেকটা ব্যাসের দূরত্ব কি হবে, একটা নির্দিষ্ট বৃত্তের জন্য প্রত্যেকটা ব্যাসার্ধ কি হবে, একই। তার মানে আমরা যদি এখানে এটা আসলে কি ব্যাসার্ধ, আমি যদি এখান থেকে এভাবে আসি সেটাও কি আমার ব্যাসার্ধ না। দেখো এটা কেন্দ্র, এটা পরিধির উপর বিন্দু, তার মানে এটা হচ্ছে আমার ব্যাসার্ধ, অর্থাৎ এটা 9। আর এই যে এটা যদি আমার 15 হয় তাহলে এটাও কি হবে, 15 হবে। এখন তোমাকে বের করতে বলছে এই যে সবুজ কালার যেটা আছে না এইটা। তো সবুজ কালার বের করার আগে দেখো আমি কি বের করব, শুধুমাত্র এই যে এখানে আছে না এই অংশটুকু বের করব। তো এই অংশটুকু বের করতে পারলে আমি গোটাটা বের করতে পারবো। কারণ কি এখানে যা আছে তাকে 2 দ্বারা গুণ করলে কি পাবো, গোটাটা। তো এটুকু আমি কিভাবে বের করবো, দেখো এই জিনিসটা যদি আমি এখানে লিখি এই জিনিসটা দেখতে কেমন হয়, এরকম হয় না যে এটা 9 এটা 15 আর এটা হচ্ছে কি হোয়াট, এটা কত, এটা হচ্ছে 90 ডিগ্রি, মানে কি সমকোণী ত্রিভুজ। তো আমরা জানি কি সমকোণী ত্রিভুজে একটা উপপাদ্য আছে, পিথাগোরাসের উপপাদ্য, যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে তুমি এখানে বসাও যে অতিভুজ স্কয়ার কত, 15। অতিভুজ দেখো 15, কারণ কি এই যে 90 ডিগ্রি বিপরীত বাহুটার নাম কি অতিভুজ। তাহলে এটা হচ্ছে আমাদের 15। তাহলে 15 স্কয়ার ইকুয়াল লম্ব মানে কত 9, তার উপরে স্কয়ার যোগ ভূমি মানে কোনটা, যে হোয়াট। তো তুমি এখন নাম ভূমিটা ভূমি দাও, তো ভূমি স্কয়ার। তো এখন যদি এটা ক্যালকুলেশন করো তাহলে দেখো কি আসবে, যে 15 স্কয়ার, এখানে আছে কি 9 স্কয়ার ছিল প্লাস, এবারে আসলে -9 স্কয়ার ইকুয়াল কি হবে
ভূমি স্কোয়ার। তো দেখো এখানে কি আছে, ভূমি স্কোয়ার আছে, কিন্তু আমার কি ভূমি স্কোয়ার দরকার না, আমার দরকার কি শুধু ভূমি। অর্থাৎ আমি যদি ভূমির কথাটা চিন্তা করি তাহলে কি হবে, যে ভূমি এই স্কোয়ারটাকে তুলতে হলে উভয় পাশে রুট দিতে হবে, অর্থাৎ 15 তার উপরে কি হবে স্কোয়ার মাইনাস কত, যে তোমার 9 তার উপরে কত স্কোয়ার। তো এটা যদি ক্যালকুলেশন করো দেখো ডিরেক্ট এখানে আসবে কি, যে তোমার মান আসবে হচ্ছে তোমার কত হয়। তো দেখো যে 15 উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে এই মানটা কত আসে, 225। কি আসবে, 225 মাইনাস এটার উপর স্কোয়ার করলে কত হবে 81, তারপরে আছে কি রুট, তাহলে এখানে কত হয় -81, তাহলে কত হবে 144 রুট, তাহলে কত হয় 12। এই যে আমাদের ভূমিটা ছিল না, এই মানটা কি হবে 12, অর্থাৎ এই যে হোয়াট চিহ্নটার মান কি হচ্ছে 12 হচ্ছে। এখন তোমাকে যেহেতু বলছে যে হোয়াট চিহ্নটার মান হচ্ছে 12, কিন্তু তোমাকে তো এতটুকু চাই নাই, তোমাকে চাইছিল কি গোটাটা। গোটাটা মানে কি, এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। তো আমরা জানি কি, যে কেন্দ্র থেকে এটার উপর কি লম্ব মানে কি এটা অর্ধেক, তাহলে এটার মান যদি আমাদের কি হয় 12 হয়, তাহলে এটার মানও কি হবে 12। তো 12 আর 12 যোগ করলে কত হবে 24 না। তাহলে এই যে নীল কালার এটা কি হবে সবুজ কালার, এটা হচ্ছে 24। তো দেখো 24 কোথায় আছে, এই যে এটা হচ্ছে আমাদের 24 উত্তর। এখন এই যে ম্যাথ তোমরা এত বড় করলে না, এই ম্যাথটা তোমার বড় না করেও ডিরেক্ট শর্টকাটে করা যায় কিভাবে। দেখো আমরা একটা সূত্র জানি এরকম, যে পিথাগোরাসের যে উপপাদ্য এটা, তো এই উপপাদ্যে কিছু জিনিস থাকে যেগুলো তোমাদের বারবার পরীক্ষাতে আসে। তার ভিতর একটা হচ্ছে তোমার এই ত্রিভুজের মানগুলো যদি এরকম থাকে যে 3 4 5, কি বললাম 3 4 5, তাহলে কি হচ্ছে যে 3 4 5। তো দেখো কি হবে, যে একটা যদি 3 থাকে, একটা 4 থাকে, একটা কি হবে অবশ্যই 5 হবে। তো এই তিনটার ভিতর যে কোনো দুইটা বাহু যদি তোমাকে ছাড় দিয়ে দেওয়া থাকে, তাহলে অপর আরেকটা বাহু অটোমেটিক বের করা যায়। দেখো 3 আর 4 থাকে, অপরটা কি হবে 5। যদি 4 আর 5 থাকে, অপরটা কি হবে 3। যদি 3 আর 5 থাকে, অপরটা কি হবে 4। অর্থাৎ তিনটার ভিতর যেটা মিসিং থাকবে সেটা হবে তার উত্তর। তবে অবশ্যই মাথায় রাখতে হবে বড়টা থাকতে হবে কোথায়, অতিভুজে, তবে এই জিনিসটা শর্টকাটটা খাটবে। তো এখন দেখো আমাদের যে তিনটা বাহু ছিল, তাহলে এই বাহুটা কি হচ্ছে বড় বাহু, তার মানে কি 5, এটা হচ্ছে আমাদের কি 3, এটা হচ্ছে আমাদের 4। যদি এটা আমার 4 দিলে ভালো হতো, এটা 3 দিলেই কি হতো ভালো হতো, কারণ কি এটা ছোট এটা বড়, তো ওটাতে কোনো সমস্যা নেই। কারণ কি দেখো এখানে আমি এটা দিলাম কেন, এখানে আছে 15, এখানে আছে 9, তো যার কারণে এখানে 3 দিলাম, এখানে হোয়াট দিলাম। এবার জিনিসটা কি হচ্ছে, এই সকল ত্রিভুজ থেকে আমরা আনুপাতিক হারে বাড়াইতে পারি কমাইতে পারি। তো আমরা দেখো কি দেখছিলাম, যে 3 আর যদি 5 থাকে, তাহলে এটা যদি হোয়াট থাকতো তাহলে এটা কত হইতো বলো, আমার সাথে সাথে অ্যান্সার করো। ওই যে বললাম যে যেটা হচ্ছে কি থাকবে অনুপস্থিত থাকবে সেটা হবে উত্তর, অর্থাৎ এটা কি হইতো 4 হওয়ার কথা ছিল। কিন্তু এখন দেখো যেহেতু এটা এখানে কি আছে 15 আর 9 আছে, তাহলে কি হচ্ছে, এই যে এখানে যেটা ছিল 5, সেটার পরিবর্তে কি হচ্ছে 15, কি করে হয়েছে 3 দ্বারা গুণ করে হয়েছে। দেখো এটা তুমি আগে মিলানোর চেষ্টা করবে যে তুমি মিলাতে পারো কিনা, যে 5 এর সাথে 3 দ্বারা গুণ করলে কি হচ্ছে 15। আর এই যে যে থ্রিটা ছিল, এই থ্রির সাথে তুমি কি করো, এখানে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে কি হচ্ছে 9। কারণ কি যদি আমরা বললাম আনুপাতিক হারে বাড়াবো বা কমাবো, তাহলে মিল পাইলে ডিরেক্ট বসা দিতে পারি। তো দেখো আমি দেখতে পাচ্ছি এটার সাথে 3 গুণ করলে এই মানটা আসে, আর এটার সাথে 3 গুণ করলে এই মানটা আসে, অর্থাৎ এখানে আমার যে উত্তর হওয়ার কথা ছিল কি 4। তো 4 এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কি পাবো, এই মানটা পাবো। তো দেখো কি হয়, 4 × 3 করলে কত হয় 12 না। এই যে দেখো এই মানটা কত পাইছিলাম 12। এখন তোমার হয়তো বা মনে হচ্ছে যে এটা একটু কঠিন, কিন্তু তুমি যখন একবার ধরা শিখবে তখন দেখবে জিনিসগুলো একদম ইজি। তুমি চোখে দেখা মাত্র বলে দিতে পারবে যে এটা 15 আর 9 থাকলে এটা কত হবে 12 হবে। আর এই মানটা 12 মানে এটা কত হবে 12, তাহলে টোটালটা কত হয় 24। কারণ এমসিকিউ তো তোমার কত শর্ট সময় তুমি করতে পারো সেটা হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ বিষয়। এইভাবে তোমরা সকল জিনিসগুলা সমাধান করবে। 4 নাম্বার দেখো বলা আছে কি, যে এই একটা আমাদের বৃত্ত দেওয়া আছে, বৃত্তর হচ্ছে ও একটা কেন্দ্র, এ বি একটা ছিল কি জ্যা, আর ও ডি হচ্ছে এই এ বি জ্যা এর উপর একটা লম্ব। এখন তোমাকে বলছে যে ও এ এই মানটা কত হচ্ছে 4, আর ও ডি এই মানটা কি আছে 3, বলছে কি এ বির মান নির্ণয় করো, অর্থাৎ এই যে এ বি এই জ্যাটার মান নির্ণয় করো। দেখো এখানে তোমাকে যেটা বললাম না, হুবহু এই জিনিসটা আছে না, কিন্তু এখানে তোমার দেখো তোমরা ধরা খাবে কখন, ওই যে তোমাদের বললাম যে 3 4 থাকলে আর অপরটা কি হবে 5। তো দেখো 3 আর 4 আছে, তাহলে অপরটা কি দিবে 5। তো তোমরা যদি এখন এটা কি করো, যদি তোমরা 5 দিয়ে দাও, দেখো এই যে আমাদের যেটা ছিল এটা বৃত্ত, এটা কি ছিল এ বি, এটা কি ছিল ও, আর হচ্ছে এটা ছিল ডি, তাই না। তো এখন এই মানটা কি ছিল দেখো তোমাদের 4, এটা কি ছিল 3। তো এটা যদি আমরা ত্রিভুজ আকারে লিখতাম এখানে তাহলে কেমন হইতো, যে ও ডি এ এই মানটা কি 4, এই মানটা কি 3। তো এই যে বলছিলাম 3 4 থাকলে অপরটা কি হবে 5। তাহলে তোমরা যদি এখানে 5 দাও তখন এটা ভুল করবে। কারণ কি বলছিলাম তোমাকে,
এই বড় বাহুটা সবসময় কি হতে হবে, অতিভুজ অর্থাৎ বড় বাহুতে হতে হবে। তো এখানে দেখো এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে অতিভুজ কোনটা, এটা না? তো অতিভুজ কি বড়টা আছে, 5 কি আছে? নেই। তার মানে কি এই শর্তটা মানবে না, অর্থাৎ এখানে 5 হবে না। তখন তোমার কিছু করার নেই, তখন অবশ্যই তোমাকে এই যে পিথাগোরাসের যে সূত্র আছে না, যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এই সূত্র দ্বারাই ম্যাথগুলা করতে হবে। তো আসো আমরা সেটা করি। তাহলে এখানে দেখো কি হচ্ছে, যে আমরা জানি অতিভুজ, তো অতিভুজ কি আছে 4, তাহলে 4 এর উপরে স্কয়ার একবারে লিখে দিলাম সমান লম্ব কি আছে 3, 3 উপরে স্কয়ার প্লাস ভূমি যেটা আছে ভূমির উপরে স্কয়ার এটা। তো দেখো এটার মান কত আসে 16, এটা কি আছে 9, এটা ছিল প্লাস, এপাশে আসলে হবে কি মাইনাস, ইকুয়াল কি ভূমি স্কয়ার হবে। তো ভূমি যদি স্কয়ার হয় তাহলে এখানে কি আছে বিয়োগ করলে 7, আর কি হয় এটা ভূমি স্কয়ার, তো শুধু ভূমি হতে হলে কি করতে হবে, উভয় পাশে বর্গমূল করতে হবে, অর্থাৎ ভূমির মান কত √7। তো ভূমির যদি হয় √7, ভূমি মানে কি ছিল দেখো, ভূমি মানে এডি ছিল না? তোমাকে এডি চাইছে, তোমাকে চাইছিল হচ্ছে এডি না, তোমাকে চাইছিল এ বি, অর্থাৎ এই যে এখানে দেখো এটা লম্বর মানে কি এটা অর্ধেক, তাহলে এটা যদি হয় কত √7, এটাও কি হবে √7। তো √7 আর √7 যোগ করলে কি হবে 2√7। তো দেখো কথায় আছে এই যে 2√7, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝা গেছে? এবার আসে দেখো বলছে কি কোন সমতলে, তার মানে একটা নির্দিষ্ট ফ্ল্যাট সমতলে তোমার কি বলছে, যে দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায়। বলো, যে কোনো দুইটা কি আছে তোমাদের বিন্দু আছে, ধরো এই দুইটা আমাদের বিন্দু, এই দুইটা বিন্দু দিয়ে তোমাকে কি বলছে অসংখ্য কি করা যায়, যে বৃত্ত অঙ্কন করা যায়। করা যাবে না? দেখো এখান থেকে যদি আমরা এটা আঁকাইতাম বিশাল বড় করে একটা, আমার বৃত্তটা তাহলে এখানে খুব একটা ভালো হচ্ছে না। তো তোমরা এটা ভালো করে একটু আঁকাবে। তো দেখো কি হচ্ছে এই দুইটাতে একটা কালাম। ধরো আমি ভিতরটা একটু ছোট করে আঁকাই, যদি এরকম করে আঁকাই তাও এটা হবে না? হবে। এর ভিতরে যদি আরো ছোট করে আঁকাইতাম তাহলে কি এভাবে হবে না? হবে। যদি আরেকটু ছোট করে আঁকাইতাম এভাবে হবে না? হবে। যদি আরেকটু এভাবে বড় করে আঁকাইতাম তাও তো হবে। মানে এরকম আমি চাইলে অসংখ্য কি করতে পারি, বৃত্ত আঁকাইতে পারি। তার মানে এটা আমাদের কি সঠিক। এরপর দেখো বলছে কি সমরেখ নয়, মানে কি একই রেখাতে নয় এমন তিনটা বিন্দু, কারণ তিনখান বিন্দু দিয়ে কেবলমাত্র একটি বৃত্ত আঁকা যায়। তার মানে কি তিনখান যদি থাকে কিন্তু সেটা কি নয় সমরেখা, মানে একই রেখাতে নয়, তাহলে অবশ্যই একটাই আঁকা যায়। তোমরা এটা মুখস্থ করবে। বৃত্তের ব্যাস, ব্যাস মানে কি ওই যে বলছিলাম যে কেন্দ্র দিয়ে যে বৃহত্তম জ্যাটা যায় সেটা ব্যাস, অন্য যে কোনো জ্যা অপেক্ষা বৃহত্তর। তো এই যে এখন দেখো কল্পনা করো, যে ধরো তোমার এখানে এই যে আমাদের যে এখানে বৃত্তটা ছিল, তো ধরো এই বৃত্তটার কি হচ্ছে এখানে জ্যা মানে কি, যে বৃত্তর এক পাশ থেকে আরেক পাশে যাওয়া, বাংলা ভাষায় মনে রাখবে কি এক পাশ থেকে আরেক পাশে যাওয়া। তাহলে কি হচ্ছে দেখো এখানে, এখান থেকে এটা হচ্ছে আমাদের জ্যা, এটা জ্যা, এটা জ্যা। একটা জিনিস কি প্যাটার্ন কি লক্ষ্য করতেছো, যে তুমি যত উপর দিক থেকে নিচের দিকে আসছে তত কি হচ্ছে তোমার জ্যাটা বৃদ্ধি পাচ্ছে। দেখো এটার তুলনায় এটা বড়, তার তুলনায় এটা বড়, তাই না? তার মানে কি আমাদের এর নিচে যা পাবো আমরা এগুলো বড়, কিন্তু সবসময় কি বড় হবে? দেখো এখানে আবার একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে, এখানে আসলে কি ছোট, মানে তারপর এখানে আসলে আরেকটু ছোট, এখানে আসলে আরেকটু ছোট। তার মানে আমি দেখতে পাচ্ছি যত এই নিচ থেকে উপর দিকে উঠতেছি তত বড়, যত এই নিচ থেকে উপর দিকে উঠছে তত বড়। আবার উল্টা দিকেও যদি বলি, এই তথ্যের যত এদিকে যাচ্ছে তত কি ছোট, এদিকে যত যাচ্ছে তত কি ছোট। অর্থাৎ আমি দেখতেছি যত কেন্দ্রের দিকে উঠতেছি এদিকে আসি বা এদিকে আসি, আসলে কোন দিকে আসি এটা কেন্দ্র না, কেন্দ্রের দিকে যদি আসি তো ওই মানটা কি হচ্ছে সব থেকে বড়। তো তাহলে এরকম করতে করতে যখন আমরা একদম মাঝ বরাবর আসবো, মানে কি এই যে জ্যাটা আছে সে জ্যাটা কোথায় দিয়ে যাচ্ছে, আমাদের কেন্দ্র দিয়ে যাচ্ছে। এই জ্যাটা হচ্ছে কি সব থেকে বড় অর্থাৎ বৃহত্তর জ্যা। তার মানে এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে দেখো তিনটাই যেহেতু হয়েছে তাহলে এখানকার উত্তর হবে কোনটা, ঘ নাম্বারটা। এরপর দেখো বলছে কি যে কোনো একটা বৃত্তের ক্ষেত্রে, কারণ এই বৃত্তের ক্ষেত্রে যে কোনো সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। তো যদি এখানে আমি একটা বৃত্ত আঁকাই তাহলে এই যে আমার হচ্ছে একটা বৃত্ত, আর বলছে কি একটা সরলরেখা। তো সরলরেখা কি কইছে যে একটা বিন্দুকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। তো এই যে ধরো একটা আমি সরলরেখা এখানে আমি এভাবে আঁকাইলাম, তো এই যে সরলরেখা, এই সরলরেখাটা কি করছে, এই যে দেখো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এই দুইটা বিন্দুতে শুধুমাত্র ছেদ করতে পারে, এর বাইরে আর কোনো বিন্দুতে ছেদ করতে পারে না, অর্থাৎ এই কথাটা কি সঠিক। তারপর দেখো বলছে কি যে বৃত্তের সমান সমান জ্যা। তো সমান সমান জ্যার অর্থ কি, যে এই যে একটা বৃত্তটা আমার যে ছিল এই বৃত্তে দুটো সমান জ্যা আছে। দেখো এই যে আমাদের একটা বৃত্ত, এই বৃত্তের এই জ্যাটাও যতটুকু, এই জ্যাটাও ঠিক ততটুকু, মানে এটা আর এটা কি সমান। যদি তোমার মনে হতে পারে একটু একটু কম বেশি, যেহেতু আমি হাতে আঁকাইছি সমস্যা নেই, আমি তো মুখে বলে দিচ্ছি এ বি আর সিডি এই দুইটা কি সমান। তো এই দুইটা জ্যা যদি সমান হয় তাহলে তারা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তো কেন্দ্র থেকে সমদূরবর্তী এর অর্থটা কি, এই যে এটা আমার কি আছে কেন্দ্র,
তো কেন্দ্র থেকে সমদূরবর্তী মানে কি এখান থেকে এটার দূরত্ব যে কথা মানে যতটুকু, আবার ঠিক এই কেন্দ্র থেকে এই যে দূরত্ব কি ঠিক ততটুকু, এটা। তো এখানে যেহেতু আমার এই যে কম বেশি হয়েছে তাই কিন্তু কম বেশি মনে হচ্ছে, কিন্তু এটা একদম সঠিক যে দুইটা জ্যা যদি আমাদের সমান হয় তাহলে কেন্দ্র থেকে তাদের যে দূরত্বগুলো পাবো সেগুলো আমাদের কি হবে, সমান হবে। এগুলো তোমাদের একদম বইয়ের যে বেসিক আমাদের সম্পাদ্য আছে না, সেই সম্পাদ্যে আছে। তারপর দেখো বলছে বৃত্তের ব্যাসই বৃহত্তম যে, যেটা যে একটু আগে আমরা এই প্রশ্নের সমাধান করে আসলাম যে বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম যে, অর্থাৎ এরও কি হবে তিনটাই, মানে ঘ নাম্বার। এরপর দেখো তোমাকে বলছে যে 7 নম্বরে যে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট আহ, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং বিই, এই যে বিই এই এতটুকু দেওয়া আছে কত, 4 সেন্টিমিটার। আর ও ই ও এফ এটা কি সমান, তাহলে এই যে ও ই ও এফ এই দুটো সমান। দেখো একটু আগে যে আমরা এখানে বললাম না যে যদি দুইটার যে সমান হয় তাহলে তারা কি হয়, কেন্দ্র থেকে সম দূরবর্তী, মানে কি তাহলে কেন্দ্র থেকে দূরত্ব কি হবে সমান। উল্টাভাবে যদি আমরা বলি, যদি কোনো কেন্দ্র থেকে দূরত্ব যদি সমান হয় তাহলে এই যে দুইটা জ্যা যে পাবো ওই দুইটা জ্যা কি হবে সমান। ওই কথাই দেখো এখানে কাজে লাগবে। তোমাকে বলছে ও ই আর ও এফ, দেখো এই যে ও ই ও এফ মানে কি কেন্দ্র থেকে সমদূরবর্তী। আর কেন্দ্র থেকে যদি সমদূরবর্তী হয় তাহলে যে দুইটা জ্যা পাইছি দেখো কি আছে এ বি, আর আরেকটা কি ছিল সিডি, এই দুইটা জ্যাও কি হবে সমান হবে। তার মানে আমি যদি শুধু এ বির জ্যা বের করতে পারি তাহলে আমাকে যে চাইছিল সিডি জ্যা সেটাও আমি বের করতে পারবো। তো এবি যে বের করার জন্য দেখো আবার কি হয়েছে, এটা আমার কেন্দ্র, এটা একটা জ্যা, তো কেন্দ্র থেকে জ্যার উপর এটা কি হচ্ছে লম্ব। লম্ব যদি হয় তাহলে তারা কি করে সমদ্বিখণ্ডক, মানে সমান দুইটা ভাগে ভাগ করে। অর্থাৎ এটার ইবি দূরত্ব আর এ ই দূরত্ব কি হবে সমান, অর্থাৎ কি এ ই ইকুয়াল ই বি, এই দুইটা কি দূরত্ব সমান। আর সমান যদি হয় দেখো এখানে আমার কি ছিল বি এর মান কি দেওয়া আছে, যে ইবি যে কথা আমি এটাকে কি লিখতে পারি যে বিইও লিখতে পারি, কারণ কি ইবি আর বিই কি একই জিনিস না। দেখো ইবি বিই দুটোতে একই জিনিস, জাস্ট একটু নামটা উলটপালট করে লিখছি তাই। তো এই মানটা দেওয়া ছিল কত দেখো তোমাদের 4। এই মানটা যদি বি এর মান 4 হয় তাহলে কি এ এর মান কি হবে 4, এই কি হবে 4। এখন দেখো আমরা দেখেছি কি বিই আর এ ই এই দুটো যদি যোগ করে তাহলে কি হয় 4 4 প্লাস করলে কত হয় 8। তো এ বির মান যদি 8 হয় তাহলে সিডির মানও কি হবে 8। অর্থাৎ এই যে এখানে 8 কোনটা, ঘ নাম্বার। অর্থাৎ এটার উত্তর হবে কোনটা, ঘ নাম্বার। 8 নাম্বার প্রশ্নে দেখো বলছে কি যে এখানে একটা আমাদের বৃত্ত দেওয়া আছে আর বলছে কি ও এ বি 40 হলে তাহলে কি ও এ বি 40, তার মানে কি আমাদের এই কোণটার মান কি দেওয়া আছে 40 আছে। বলছে কি এ ও বি কত, কি বলছে এ ও বি এই কোণটা কত। এখন ঠান্ডা মাথায় একটা জিনিস লক্ষ্য করো যে আমরা যদি শুধুমাত্র এই জিনিসটার দিকে তাকাই তাহলে জিনিসটা কি একটা সমকোণ ত্রিভুজ না, কোনটার দিকে, এই যে এখানে যদি আমরা এভাবে তাকাইতাম তাহলে জিনিসটা কি যে এখানে ডি, এখানে এ, এখানে ও, এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ। আর তোমাকে বলছে এই কোণটা কত ডিগ্রি, 40 ডিগ্রি। তো এখন ঠান্ডা মাথায় লক্ষ্য করো যে আমরা কি জানি সমকোণী ত্রিভুজের এই যে সমকোণ এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে কি আছে এই এ কোণ আমাদের আছে, আর এটা কি প্লাস ডি কোণ প্লাস কি ও কোণ। কারণ কি ত্রিভুজের তো তিনটা কোণ, আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি 180, তাহলে তিনটা যোগ করলে কত হবে 180। আর এ কোণের মান দেওয়া আছে 40, ডি কোণের মান দেওয়া নাই কিন্তু আমরা জানি কত 90, আর ও কোণের মানটা বের করতে হবে, তাহলে কত হয় 180। এবার দেখো যে কোণ ও ইকুয়াল কত হবে 180, এই দুটো যোগ করলে কত হবে 130, ওই পাশে গেলে কি হবে -130। তাহলে কত হবে, অতএব ও কোণ কি হবে যে হচ্ছে আমাদের 50 ডিগ্রি। ও কোণ মানে কতটুকু, এই যে এই এতটুকু, অর্থাৎ এই মাথার কোণটা কতটুকু যে হচ্ছে 50 ডিগ্রি। তোমাকে বলছিল কি যে এ ও এ ও বি মানে কি এ ও বি এই গোটাটার মান কত। দেখো গোটাটাকে এই যে ও ডি রেখাটা কি করছে অর্ধেক করছে না। তো অর্ধেকটার মান যদি হয় 50 তাহলে গোটাটার মান কি হবে দ্বিগুণ, মানে 50 × 2 কত হবে 100। 100 কোথায় দেখো এই যে ঘ নাম্বার, এটা হচ্ছে আমাদের উত্তর। এখানে দেখো বলছে কি এই একটা চিত্র দিয়ে বলছে 9 ও 10 নম্বর প্রশ্নের উত্তর দাও। বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি জ্যা এর মধ্যবিন্দু কি হচ্ছে ডি। তাহলে এই যে এ বি একটা জ্যা, তার মধ্যবিন্দু একদম মাঝখানে বিন্দুটা কি হচ্ছে আমাদের ডি। এখন বলছে ও এ মানে কি এই যে ও এ এই মানটা কত 5, ও ডি মানে কি ও ডি এই মানটা কি দেওয়া আছে 4, আর বলছে কি এ বি মানে কি এই গোটাটা বের করো। তো তাহলে দেখো এখানে যদি আমরা এই ত্রিভুজটা এভাবে আঁকতাম তাহলে জিনিসটা কেমন হতো আবার আগেকার মতন কি হতো দেখো এটা, এটার নাম দেওয়া আছে কি ডি, এটার নাম দেওয়া আছে ও, আর এটার নাম দেওয়া আছে এ। বলছে কি এই মানটা দেওয়া আছে 5, এই মানটা দেওয়া আছে 4,
আর এই যে গোটাটা মানে এ বি বের করতে বলছে, তবে আগে আমাদের বের করতে হবে কি, যে এ ডি, এই মানটা আমাদের বের করতে হবে। তো ওই যে দেখো আমরা শর্টকাট শিখছিলাম যে যদি একটা ত্রিভুজের সমকোণী ত্রিভুজের যদি বড় বাহুটা কোথায় থাকে, অতিভুজে থাকে, তাহলে 3 4 থাকলে কি হয় 5, তার মানে কি দেওয়া আছে 5 আর 4 দেওয়া আছে, অর্থাৎ এই মানটা আমাদের কি আসবে দেখো, এই মানটা আমরা মুখস্থ একদম দেখেই বলতে পারি সেটা কি, যে এই মানটা কি হবে আমাদের 3 হবে। এমসিকিউ তো এভাবে করবে। তো দেখো এই মানটা হচ্ছে আমাদের 3, বলছিল কি এ বি জে এর মান নির্ণয় করো নাকি, কি বলছিল এ বি কত, এ বি মানে কোনটা, এই যে এ থেকে বি। তো দেখো এটা যেহেতু মধ্যবিন্দু, তার কি এটা যতটুকু এই পাশেটাও কি ঠিক ততটুকু, তাহলে এটা যদি 3 হয় পাশে এটাও কি হবে 3, তো 3 আর 3 যোগ করলে কি হবে 6, কোন নাম্বারটা হবে আমাদের উত্তর। এরপর দেখো বলছে কি ও এ বি, ও এ বি এই কোণটা কত ডিগ্রি, 50 ডিগ্রি হলে এ ও বি এর মান নির্ণয় করো, অর্থাৎ এ ও বি এই মানটা নির্ণয় করো। দেখো এই প্রশ্নটা আর এই প্রশ্নটা হুবহু এক, শুধুমাত্র কি এখানে দেওয়া আছে 40 ডিগ্রি, এখানে দেওয়া আছে 50 ডিগ্রি, স্যার জাস্ট এতটুকুই চেঞ্জ করবে, এর বাইরে কিছু চেঞ্জ করবে না। তো একটু আগে আমরা দেখলাম যে এই কোণে সেম ভাবে যদি আমরা বসাই, তাহলে এখানে কি হবে শুধুমাত্র এই মানটা কি আছে দেখো 50 ডিগ্রি, তাহলে এখানে মান যদি আমরা বসাই 50 ডিগ্রি, তো বসাও 50 ডিগ্রি, তাহলে এই পাশে গেলে কি হবে যোগ করলে 140, এখানে কি হবে 140, তো বিয়োগ করলে কত হবে 40 ডিগ্রি। তো আমরা জানি কি এটা যদি হয় 40 ডিগ্রি, দেখো এই মানটা যদি হয় 40, তাহলে 40-এর দ্বিগুণ কত হবে 80, তো এই যে মানটা হবে আমাদের 80 ডিগ্রি। এরপর দেখো বলছে কি কোনো বৃত্তের উপচাপের ওপর দণ্ডায়মান কোণটা কি হবে, বৃত্তে কি বলছে উপচাপ, দুইটা চাপ আছে, একটা উপচাপ একটা হচ্ছে অধিচাপ। উপচাপ কি আর অধিচাপ কি, আসো সেটা আমরা দেখি। তাহলে দেখো যে কোনো একটা বৃত্তে আমরা যদি একটা বৃত্তচাপ নিই, দেখো এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত, আমি একটা যে কোনো বৃত্তচাপ যদি নিই, ধরো এখান থেকে এটা হচ্ছে বৃত্তচাপ নিলাম, তবে সেটা কি হতে হবে অবশ্যই অসমান হতে হবে। অসমান মানে কি সমান হবে, ধরো তুমি এখান থেকে এখানে নিলে উপরেও যতটুকু নিচেও ততটুকু, তখন হবে না। তো আমি ধরো অসমান নিলাম এ আর বি, তো দেখো এ আর বি যদি হয়, কথার কথা আমি যদি এখানে তোমাদের নামটা বোঝার সুবিধার্থে এরকম দিই যে এখানে তোমার দিলাম সি, এখানে দিলাম ডি, তো দেখো তোমাকে যদি বলি এ ডি বি মানে কি অনেক বড়টা না, এটা হচ্ছে বড়। আর যদি বলি এ সি বি এটা কি হচ্ছে ছোট না, ছোট। তো এই জিনিসটাকে যদি আমি এভাবে লিখতাম তাহলে জিনিসটা কেমন হইতো দেখো, যে এরকম না, এটা কি হইতো এখানে এ, এখানে কি হইতো বি, আর এটা কি ছিল আমাদের ডি। আর নিচেরটা যদি আমি লিখতাম এটা, তাহলে কেমন হইতো এখানে এরকম না, জিনিসটা একদম ছোট। দেখো ভালো করে লক্ষ্য করো যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি বি, আর নিচে এটা কি ছিল সি। তো এই যে দেখো এই আমার বৃত্তচাপ এটাকে দুইটা ভাগে ভাগ করতে হবে, সেটা কি হতে হবে অসমান। এই অসমানের দেখো একটা আছে বড় একটা আছে ছোট, তো এই যে ছোট যেটা তাকে বলা হবে উপচাপ, এটাকে বলা হবে কি উপচাপ, এটাকে বলা হয় উপচাপ। আর এই যে বড় যেটা সেটাকে বলা হয় হচ্ছে আমাদের অধিচাপ, অধিচাপ। দেখো এই যে আমরা বলি না যে আমাদের যে গ্রহ থাকে গ্রহের চারপাশে যেটা ঘুরে সেটাকে বলে কি উপগ্রহ, উপ মানে কি সবসময় ছোটটা, তাহলে এই যে দেখো দুইটার ভিতরে যে ছোট সে হবে উপচাপ, আর যে বড় সে হচ্ছে অধিচাপ। তবে মাথায় রাখবে এই যে উপচাপ, উপচাপে সবসময় মানে উপচাপ মানে কি ছোট, এই ছোট চাপের উপর যে কোণটা উৎপন্ন হবে, মানে এখান থেকে যদি কোণটা আমরা অঙ্কন করি তাহলে সেটা কি হতে হবে বড় কোণ, তাহলে সে কি হবে উপচাপে হবে আমাদের কি স্থূল কোণ, স্থূল কোণ। আর এই যে অধিচাপ মানে কি বড়টা না, তো এই বড়টাতে আমাদের যে কোণটা হবে সেটা কি হবে সূক্ষ্ম কোণ। এই দুইটা জিনিস মাথায় রাখবে যে একটা হচ্ছে বড়টাতে হবে ছোট কোণ, ছোটটাতে হবে কি বড় কোণ। তাহলে দেখো এখানে বলছিল কি যে কোনো, এই যে এখানে কোনো বৃত্তের অধিচাপে, অধিচাপ মানে কি বড় চাপে অন্তর্লিখিত যে কোণ হবে সেটা কি হবে ছোট কোণ, ছোট মানে কি সূক্ষ্ম, তো সূক্ষ্ম কোণটা, এই যে ক নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর। আর পরটা দেখো বলছে কোনো বৃত্তের অধিচাপে উপচাপে, উপচাপ মানে কি ছোটটা না, ছোট যদি চাপ হয় তাহলে তার কোণটা কি হবে বড় কোণ, সেখানে অন্তর্লিখিত কোণ হবে কি বড় মানে কি স্থূল কোণ না, এই যে সেই স্থূল কোণ। এই দুইটা খুব ভালো করে মাথায় রাখবে এই ফরম্যাটটা, তাহলে এখান থেকে বারবারই দেখো একটা এমসিকিউ এসেই থাকে। তারপর দেখো বলছে কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ নিচের কোণটি হওয়ার সম্ভাবনা আছে। তো বলছে কি কি চাপে উপচাপে, তো উপচাপ মানে একটু আগে কি বললাম উপচাপ মানে আমাদের কি ছিল ছোটটা না, তো ছোট চাপে সবসময় কোণটা কি হবে বড়, তো বড় কোণটা হচ্ছে স্থূল কোণ, স্থূল মানে কি 90 থেকে বড় 180 তুলনায় ছোট, তো 90 থেকে বড় কি 30 কি 90 থেকে বড় না, বাদ 45 বড় না, 70 বড় না, তাহলে হতে পারে কোনটা ঘ নাম্বার, অর্থাৎ 90 থেকে বড় 110 একটা মাত্র আছে, তাহলে এটাই উত্তর হতে পারে। এরপর আসো আমরা পরে যে এমসিকিউটা আছে, যে এখানে একটা হচ্ছে বৃত্ত,
এই বৃত্ত বলছে কি ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু মানে কি বলছিলাম, যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি সমান সেটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। এবং বিএসি এর সমদ্বিখণ্ডক, তাহলে দেখো বিএসি এর সমদ্বিখণ্ডক হচ্ছে ও এ, এটা কি করছে এই কোণটাকে কি করছে সমদ্বিখণ্ডক মানে দুটা খণ্ডে বিভক্ত করছে। এখন বলছে কি দেখো যে এ ও সি এর মান কত, এ ও সি এই কোণটার মান কত, বোঝা গেছে? তো এখন তুমি বলো যে কোনো একটা সমবাহু যদি ত্রিভুজ হয় তাহলে তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত ডিগ্রি করে হয়, বলো? 60 ডিগ্রি না? 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি যদি হয় তো দেখো এই বাহুটাকে আবার এই কোণটাকে কি করেছিল অর্ধেক, মানে কি এই কোণের মান কত, 30 ডিগ্রি। তাহলে এই কোণের মানটা হচ্ছে আমাদের কি 30 ডিগ্রি। আর তাহলে এটাকে অর্ধেক করেছিল মানে কি এটাও আমার কি আছে 30 ডিগ্রি। তাহলে এটাও 30 ডিগ্রি, এটাও কি হচ্ছে 30 ডিগ্রি। আর আমরা জানি কি ত্রিভুজের তিন কাটা কোণের সমষ্টি মিলে কত হয় 180। তো বলো এটা 30 এটা 30 যোগ করলে কত হয় 60, 180 থেকে বাদ দিলে কত হবে 120। তার মানে এই মানটা কত 120 না? এই যে এই মানটা আমাদের কি হবে 120 ডিগ্রি। একদম সিম্পল ম্যাথ, জাস্ট খালি চিত্র বুঝবে, ধরে ধরে করবে, শেষ। এবার দেখো বলছে এই একটা ত্রিভুজ দিয়ে বলছে কি এ বি সি বৃত্তে বি এ সি কত, বি এ সি এই কোণের মান কত, অর্থাৎ এক্স এর মান কত। তাহলে দেখো এই যে বি সি এটা যদি আমার একটা বৃত্তচাপ হয় তো বৃত্তচাপ থেকে দেখো এটা কি কেন্দ্র উৎপন্ন কোণ মানে কি কেন্দ্রস্থ কোণ, আর এটা কি বৃত্ত উৎপন্ন কোণ মানে কি বৃত্তস্থ কোণ। তা আমরা জানি কি যে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ সেটা কি হয় যে আমাদের যে বৃত্তস্থ কোণ থাকে, বৃত্তস্থ যে কোণ থাকে, বৃত্তস্থ কোণ এই বৃত্তস্থ কোণের কি হবে দ্বিগুণ, অর্থাৎ বৃত্তস্থ কোণের সাথে যদি আমি 2 গুণ করি তাহলে কি পাবো আমরা কেন্দ্রস্থ কোণ পাবো। তো দেখো কেন্দ্রস্থ কোণ কোনটা, বি ও সি, এটার নাম কি হবে ও হবে, কারণ কি এটা কেন্দ্রে। তো এটা যেহেতু কেন্দ্রে উৎপন্ন হচ্ছে তাহলে এটা কি কেন্দ্রস্থ কোণ মানে কি কোণ বি ও সি ইকুয়াল 2 গুণন কোণ কেন্দ্রস্থ মানে কি বি এ সি, বি এ সি। এখন এই মানগুলো বসাও, দেখো বি ও সি, এই যে বি ও সি এটার মান কি আছে যে এক্স প্লাস 20 ইকুয়াল কি আছে 2 ইন্টু বি এ সি এটার মান কি আছে এক্স না, এক্স। তো এটা ক্যালকুলেশন করো, এখন দেখো কি হবে যে এক্স প্লাস 20 ইকুয়াল কত হবে 2x, তাহলে 20 ইকুয়াল কত 2x, এই এক্সটা ছিল কি প্লাস, ওই পাশে গেলে হবে মাইনাস, অতএব এক্স এর মান কত হবে 20। তো এই যে দেখো আমার কি বলছিল যে বি এ সি, এই যে বি এ সি মানে কি এক্স, এক্স এর মান কত হবে 20, অর্থাৎ এটা। এবার দেখো বলছে যে চিত্রে ও যেটা আছে বৃত্তের কেন্দ্র এবং এ ও বি কত আছে 40, এ ও বি এই কোণটা কত দেওয়া আছে 40। আর বলছে কি এ সি বি কত, এ সি বি মানে কি এই কোণটা কত, এ সি বি এই মানটা কত। তো তাহলে দেখো আমরা কি জানি এ বি যদি একটা বৃত্তচাপ হয় তাহলে এ বি বৃত্তচাপের ও কি কেন্দ্র আছে কি একটা বৃত্তের উপর বিন্দু মানে কি এটা হচ্ছে পরিধির উপর একটা বিন্দু, অর্থাৎ এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা আমাদের কেন্দ্রস্থ কোণ, আর এই যে সি এর উপর যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। তো আমরা জানি কি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো কেন্দ্রস্থ কোণ কি আছে দেখো এ ও বি, তাহলে কি কোণ এ ও বি ইকুয়াল কি আছে 2 গুণন বৃত্তস্থ কোণ কি এ সি বি, তাহলে কি হচ্ছে কোণ এ সি বি। এই যে এ ও বি এই দেখো এটার মান দেওয়া আছে কত 40 না? তো বসাও 40 ইকুয়াল কত 2 ইন্টু কোণ এ সি বি। তো এই যে 2 এখানে আছে গুণ, এই পাশে আসলে কি হবে ভাগ, অর্থাৎ কোণ এ সি বি ইকুয়াল কত হবে 20। তো এখানে দেখো 20 কোথায় আছে, এই যে ঘ নাম্বার হচ্ছে আমাদের উত্তর। এরপর দেখো তোমাকে বলছে কি যে এই একটা দেওয়া আছে, বলছে কি যে ও বৃত্তের কেন্দ্র হলে এক্স এর মান নির্ণয় করো। তো এখানেও একই জিনিস, যে এখানে দেখো আমাদের যে দুইটা ইয়ে আছে, ধরো কথার কথা এখানে নাম যদি আমি দিই নাই, হয়তো মিস্টেক হয়েছে আমার। তো ধরো কথার কথা এখানে নাম দিয়ে দাও একটা সি একটা ডি। এই যে হয় যদি তাহলে এটা ধরো ও, এটা হচ্ছে আমাদের পি ধরো যে কোনো একটা, তাহলে এইটা হচ্ছে আমাদের কি এই সিডি বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ, এটা কি সরি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তো আমরা জানি কি যে আগের মতো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই মানটা যদি এখন আমরা বসাই তাহলে কি হবে দেখো এখানে কেন্দ্রস্থ কোণ কোনটা সিওডি, কোণ সিওডি ইকুয়াল কি 2 গুণন সিপিডি, সিপিডি এই কোণটা না? তো এটার মান কি হচ্ছে এক্স প্লাস 80 ইকুয়াল 2 ইন্টু কি হচ্ছে এক্স প্লাস 10। তো ক্যালকুলেশন করো যে এক্স প্লাস 80 ইকুয়াল কত, 2 আর এক্স গুণ করলে কি হবে 2x, আর এই দুটা গুণ করলে কি হবে 20 প্লাস 20। তাহলে কি হয় দেখো এখানে 80, এই যে 20 ছিল কি প্লাস, এই পাশে আসলে হবে -20, আর এরপর আগে থেকে কি ছিল 2x, এই x ছিল কি প্লাস, ওই পাশে গেলে হবে -x। তাহলে কাটাকাটি করলে কি দেখো x থাকে আর এখানে কি হয় 60,
অর্থাৎ এক্স এর মান কি হচ্ছে 60, তোমাকে বলছিল এক্স এর মান নির্ণয় করো, অর্থাৎ এর মান হবে 60 ডিগ্রি। 18 নম্বর এমসিকিউতে আমাদের দেখো বলা আছে কি যে একটা চিত্র দেওয়া আছে, আর বলছে কি এই চিত্রের এম এ ডি এর মান নির্ণয় করো। কি বলছে? এম এ ডি, এই কোণটা, অর্থাৎ কোন কোণ? এই যে আমাদের এই কোণের মানটা নির্ণয় করতে বলছে। তো এখানে দেখো তোমাদের হচ্ছে কিছু জিনিস মনে রাখতে হবে, যে সেই জিনিসটা কি, আমাদের এই যে একটা বৃত্ত আছে, এই বৃত্তে অন্তর্লিখিত যে চতুর্ভুজটি আছে, সেই চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের যোগফল কত হয়? সবসময় 180 ডিগ্রি হয়। কি বললাম? যে কোনো একটা বৃত্ত আছে, এই বৃত্তে তুমি যদি একটা চতুর্ভুজ আঁকো, সেই চতুর্ভুজ দেখো, যে তুমি যদি এরকম যে কোনো বাঁকা ভাবে যেভাবে আঁকো কোনো সমস্যা নেই, এভাবে যদি আমরা আঁকি, তো এই যে চতুর্ভুজ আছে, তো এই চতুর্ভুজের কি হবে? এই কোণ আর এই কোণ মিলে কত হবে? 180 ডিগ্রি। একইভাবে আমাদের দেখো আরো যে দুইটা বিপরীত কোণ আছে, অর্থাৎ এই কোণ এবং এই কোণ, এই দুইটা কোণ মিলে কি হবে? 180 ডিগ্রি হবে। তো তাই যদি হয় তাহলে দেখো কি হচ্ছে এখানে, তোমাদের এই যে এ কোণ আছে মানে কি সি বি এ, অথবা কি এ বি সি, এই কোণ, এবং এ এম সি, এই কোণটা, এই দুইটা কোণ যদি আমরা যুক্ত করি মানে যোগ করি তাহলে কি পাবো? 180 ডিগ্রি। একই সাথে দেখো আমরা জানি কি আবার সরল কোণ, সরল কোণ মানে কি একটা স্ট্রেট লাইন মানে সরল রেখা, তারও কোণ কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। তো এখানে আমরা কি পাচ্ছি যে এটা যত ডিগ্রি, যদি 180 থেকে এটা বাদ দিই তাহলে কোন কোণ পাবো? এই কোণটা পাবো। আবার একই সাথে এই গোটা কোণটা আমাদের কি হয়? 180 ডিগ্রি, সেখান থেকে আবার যদি এটা বাদ দিই এটা পাবো। অর্থাৎ অর্থাৎ এই জিনিসটা মাথাতে রাখবে যে আমাদের এখানে যে কোণটা হবে, এই যে তোমার কি আছে যে চতুর্ভুজটা ছিল, সেই চতুর্ভুজের বাইরে যে কোণটা আছে, সেই কোণটা একই কোণ হবে। তাই যদি হয় তাহলে দেখো এটা আমার কি আছে? 90 ডিগ্রি। তার মানে এই যে এখানে আমার যে কোণটা আছে, সেটার মানও কত হবে? 90 ডিগ্রি। কোনো কিছু অঙ্ক করা বাদে এটা মুখস্থ রাখবে, কারণ এই এমসিকিউ তোমাদের প্রত্যেক বছর আসে। তো দেখো এটা 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, আর আমরা কি জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তো বলো এটা 90 এটা 30 যোগ করলে কত হবে? 120। আর টোটাল কত ছিল? 180। তো 180 থেকে 120 বাদ দিলে কত হয়? 60 ডিগ্রি। তাহলে এই যে তোমার এই কোণটা আছে, এই কোণের মান কত হবে? 60 ডিগ্রি। তাহলে এম এ ডি এই কোণের মান কত হবে? 60 ডিগ্রি। এভাবে করবে, দেখবে একদম ইজি। দেখো পরেরটাতে বলছে কি হাফ এস আর টি এর মান নির্ণয় করো। তার মানে আগে আমাদের কি বের করতে হবে? এস আর টি বের করতে হবে। এই এস আর টি কোণ যদি আমরা পাই তাহলে তাকে অর্ধেক করলে কি পাবো? হাফ এস আর টি পেয়ে যাব। দেখো এস আর টি মানে কি, এই যে এস আর টি, এই যে দেখো এই কোণটা বলছে না। তো এখন তুমি দেখো, একটু আগে তোমাদের বললাম এটা একটা আমাদের কি বৃত্ত, আর বৃত্তে কি অন্তর্লিখিত চতুর্ভুজ। চতুর্ভুজ যদি হয়, এই কোণ আর এই কোণের সমষ্টি কত হবে? 180। তাহলে এই কোণটার মান কত হয়? বাদ দিলে 110। আর তোমাদের বলছিলাম এই যে সরলরেখা আবার কত ডিগ্রি? 180। তো সেখান থেকে আবার কি করবে, যে যদি 110কে বাদ দিই তাহলে কি পাবে? 70 পাবে। অর্থাৎ তোমাদের একটু আগেই বললাম যে এই যে এখানে আমাদের যে কোণটা হবে, তার বিপরীতে যে বাইরে যে কোণটা আছে সেই কোণটা কত হবে? সেম একই ডিগ্রি। তার মানে কি এখানে যদি 70 হয়, এই এস আর টি এর মান সেটাও কি হবে আমাদের? 70 ডিগ্রি হবে। এখন বল তোমাকে এস আর টি চাইছে না? এস আর টি চাইনি, তোমাকে বলছে কি হাফ এস আর টি। তাহলে এস আর টি যদি 70 হয় তাহলে হাফ এস আর টি মানে কত হবে? 35 ডিগ্রি। একবার যদি তুমি এই জিনিসটা বুঝতে পারো, বাদ বাকি সকল ম্যাথ একই রকম। এখানে তোমাদের তিন ধরনের ম্যাথ আসে। দেখো কি রকম ম্যাথ আসে। ধরো এই কোণটা দেওয়া আছে, বলবে কি এই কোণের মান নির্ণয় করো। তাহলে কি করবে? ডিরেক্ট 180 থেকে ওটা বাদ দিবে, তাহলে মান পেয়ে যাবে। তারপর বলতে পারে কি এই কোণের মান দেওয়া আছে, বলতে পারে কি এই কোণের মান নির্ণয় করো। তার মানে এখানে যে মান থাকবে এখানে সেম মানটা হবে। অথবা উল্টা বলতে পারে এই মানটা দেওয়া আছে, এই মানটা বের করো। তাহলে এখানে জাস্ট এখানে সেম মানটা হবে। তারপর বলতে পারে কি এই যেরকম ভাবে এই কোণের মান নির্ণয় করো। তাহলে তোমার এখান থেকে আগে এই মানটা বের করতে হবে, যা একই মান, এই মানের সাথে এই মানটা যোগ করবে, করে 180 থেকে বিয়োগ দিলে এই মানটা পাবে। এই তিন ধরনের এমসিকিউ এই টপিকটা থেকে খুব বেশি পরিমাণে আসে। দেখো 20 নম্বরে কি দেওয়া আছে? এই একটা চিত্র দেওয়া আছে, বলছে কি ডি সি ই এর মান নির্ণয় করো। তো দেখো ডি সি ই মানে কি, এই যে বাইরেরটা না, ওই একই কথা। এই যে দেখো এখানে যা আছে ঠিক তার বাইরে কোণ কি হবে? তাই তার মানে কত হবে? 80 ডিগ্রি। জাস্ট চোখে দেখবে আর উত্তর করে দিবে, চোখে দেখবে আর উত্তর করে দিবে। এবার দেখো এখানে কি আছে, বলছে কি এই কোণের মান কত? 34। এই কোণের মান কত? 76। আর বলছে কি এস টিপি, এস টিপি মানে কি এই কোণটা নির্ণয় করো। তো ওই কোণ যদি নির্ণয় করতে হয় তাহলে দেখো আমরা কি জানি, এখানে যে কোণ হবে
আমাদের এই যে মাঝখানে তার বিপরীতে এখানে কি হবে, সেম কোণ। অর্থাৎ এখানে যেহেতু 76, তাহলে এই কোণটা কত হবে আমাদের 76 ডিগ্রি হবে। আর আমরা জানি কি তিন কোণের সমষ্টি 180। তাহলে কি হবে, এই দুইটা আমরা যোগ করব, যোগ করে 180 থেকে বিয়োগ দিলে ওই মানটা পাবো। তো দেখো এখানে কি আছে, যে 180, এখান থেকে বিয়োগ দিব কি ওই যে দুইটা মানের যোগফল, সেটা কি একটা আছে 76 যোগ আরেকটা আছে কত 34। তাহলে কত হয় 180 বিয়োগ 110, তার মানে কত 70। তো 70 কোথায় আছে দেখো, এই যেখানে আছে 70। পরেরটা বলছে কি, যে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বি সি ডি কত, বি সি ডি, এই যে দেখো এই কোণটা কত। তো তোমাদের বললাম এই অপর দুইটা কোণের সমষ্টি কি হবে 180 ডিগ্রি। তাহলে এটা যদি হয় 60 ডিগ্রি, এটা কত হবে 120 ডিগ্রি। জাস্ট দেখবে আর উত্তর বলে দেবে, বোঝা গেছে, একদম সিম্পল। এবার দেখো এই যে কোণ আছে, বলছে কি এ ডি ই এর মান কত, এ ডি ই এই মানটা কত। তো দেখো আবার আগেরটার মতোই, এটা যদি 96 হয় এটাও কত হবে 96। তাহলে 96 আর হচ্ছে 20 যোগ করলে কত হয় বলো 116। এখন 116 থেকে কি করবে, মানে 180 থেকে কি করবে 116 বাদ দেবে, তাহলে পাবে আগের মতন। দেখো তাহলে কি আছে, এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে বিয়োগ করবে কি এই দুইটার যোগফল। তো এটা ছিল 96, এটা আছে কত তোমার হচ্ছে 20। তাহলে যোগ করো, যে 96 আর এটা কি হবে 20, তাহলে এটা কত হয় 116। এখন 180 থেকে যদি 116 বাদ দাও তাহলে কত থাকে দেখো 64। তাহলে মান কত আছে 64 কোথায়, এই যে ক নাম্বারটা হচ্ছে উত্তর। এরপর দেখো বলছে কি, যে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এত অন্তর্লিখিত হয়েছে, তাহলে এস পি কিউ, এস পি কিউ এই কোণের মানটা কত। তো এই যে দেখো আমরা জানছিলাম কি এখানে যা হয় তার বিপরীতে বর্ধিত এই কোণটা কি সেম। তাহলে উল্টা হয়ে বলতে পারে এই কোণটা আছে এখানে কি হবে সেম। তাহলে এটা যদি 80 হয় এটাও কত হবে 80 ডিগ্রি হবে। দেখো এই কোণটা ওই আর হচ্ছে কোথায় গেল আমাদের, এই যে এইটা দেখো হুবহু একই ম্যাথ। এই যে আমাদের 24 নম্বরের ম্যাথ আর হচ্ছে আমাদের 20 নম্বরের ম্যাথ হুবহু একই ম্যাথ। এখানে দেওয়া আছে 80, এটা বের করতে বলছে, মানে কত 80। আর ওখানে বলছে কি এটাই দেওয়া আছে 80, এটা বের করো, তার মানে কি এটাও হবে 80। বোঝা গেছে, সেম ম্যাথ। এরপর দেখো কি আছে 25 নম্বরে বলছে যে ও বৃত্তের কেন্দ্র এখানে বি ও সি, মানে কি যে বি ও সি মানে কি যোগ করো এই কোণটা। আর কি বলছে যে বি এ ও ডি, এ ও ডি মানে কি যে এই কোণটা। তার মানে এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ যোগ করলে কত হবে সেটা বলছে। তো এখন কত হচ্ছে, এটার ব্যাখ্যা বিশাল বড়। এত বড় ম্যাথ আসলে আমাদের সৃজনশীল আসলে অনেকটা কষ্ট হয়ে যায়। তো এই সকল কিছু এমসিকিউ আছে যেটা তোমাদের আসলে সময় নষ্ট করার জন্য দিবে। তো এই জিনিসগুলো তোমাদের আগে বুঝতে হবে যে কোনটা আমাকে করার জন্য দিচ্ছে বা এ প্লাস পাওয়ার জন্য দিচ্ছে, আর কোনটা আমাকে এ প্লাস ঠেকানোর জন্য দিচ্ছে বা পাস ঠেকানোর জন্য দিচ্ছে। তো এই ম্যাথটা হচ্ছে বা এমসিকিউটা হচ্ছে তোমাদের সেই একই রকম ম্যাথ যেটা হচ্ছে তোমাদের সময়টাকে খাওয়ার জন্য দিয়েছে। তো তোমাদের এই ফাঁদে পা দেওয়া যাবে না। তো তোমরা কি করবে কি এই সকল এমসিকিউ তোমরা একটু মুখস্থ করবে, যেরকম 2-4টে এমসিকিউ থাকে এগুলো বেশি আসে না তোমাদের, তোমাদের মাত্র কয়েকটি রকম এমসিকিউ আসে, তোমরা করবে কি এগুলা মুখস্থ করবে। এই সকল ম্যাথ দেখো মুখস্থ করতে হবে, এটা 180 ডিগ্রি। এটার ব্যাখ্যা যাদের পড়তে মন চায় তারা পড়বে, কারণ এখানে যেহেতু এমসিকিউ করাচ্ছে এত বিশাল বড়, এটা করতে লাগলে গোটা বোর্ড লেগে যাবে, এত বড় আমি করাচ্ছি না এখন। এরপর আসো এখান থেকে বলছে কি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ডিপি স্পর্শক, ডিপি এটা কি আছে স্পর্শক। আর বলছে কি বি এ ডি, বি এ ডি অধিচাপ। তো দেখো একটু আগে আমরা শিখছিলাম যে আমরা যদি কোনো একটা বৃত্ত নেই, এই বৃত্তে যদি একটা চাপ নেই, যেমন ধর এখানে কি ছিল বি আর ডি ছিল, বি আর ডি। তো এই যে বি ডি এর দেখো দুই রকম আছে না, একটা আছে উপরের দিকে এ, একটা আছে নিচের দিকে সি। তো এই যে বি এ ডি বড় যে চাপটা তাকে বলা হয় হচ্ছে আমাদের অধিচাপ। আর এই যে বি সি ডি নিচের যে চাপটা ছোট চাপ তাকে বলা হয় উপচাপ। তো বলছে বি এ ডি মানে কি বড়টা হচ্ছে অধিচাপ, হ্যাঁ এটা হবে। এবার দেখো বলছে বি এ ডি সমান 80 ডিগ্রি, বি এ ডি এই কোণ সমান 80 ডিগ্রি বলছে। তো এখন এটা আমি প্রমাণ করব কি করে, আমরা জানি যে কোনো একটা বৃত্তচাপের উপর, যে এখান থেকে যদি আমরা বৃত্তের উপর একটা যে কোণ পাই তাকে বলা হয় কি বৃত্তস্থ কোণ, সেটা কি বৃত্তস্থ কোণ। আর এই যে এখান থেকে যদি আমরা কেন্দ্রের উপর যে কোণটা পাই তাকে বলা হয় কি কেন্দ্রস্থ কোণ। হুম। তো এই যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ, আমরা জানি কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তার মানে যদি এই মানটা থাকে এই মানটা পাবো, এই মানটা থাকলে এই মানটা পাবো। অথবা আমরা আরেকটা জানি কি যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ কত হয় বিপরীত কোণ দেয় 180 ডিগ্রি।
তার মানে এই মানটা থাকলে এই মানটা বের করতে পারি, অথবা এই মানটা থাকলে এই মানটা বের করতে পারি। তার মানে আমাদের যদি মানগুলো বের করতে হয়, হয় তোমাকে এটা অথবা এটা অথবা এটা, এই যে সিরিয়ালের যে তিনটা, এই তিনটা যে কোনো একটা মান থাকলে আমরা কি করতে পারবো, বাকি তিনটার সবগুলো বের করতে পারবো। কিন্তু তুমি এখানে লক্ষ্য করে দেখো, এই যে সিকোণ, এটারও মান দেওয়া নাই, এটারও মান দেওয়া নাই, এটারও মান দেওয়া নেই। যেহেতু কোনোটারই মান দেওয়া নেই, তাহলে আমরা এই বিএডি কোণ বের করতে পারবো না। তো এটা আসলেই কি 80 হবে কিনা এটা আমার জানা নেই, তার মানে এটা বাদ। এবার দেখো কি হবে, যে আবার দেখো তুমি, এটা তোমাদের শর্টকাট শিখিয়ে দিই, যে যেহেতু এখানে আমাদের কোনো জায়গাতে সিঙ্গেল কি কোনো কিছু উত্তর আছে, দেখো সিঙ্গেল উত্তর নেই, তার মানে কি, যে 2 নাম্বার যেহেতু হবে না, তার মানে এখানে 2 আছে, এটা বাদ, এখানে 2 আছে, এটা বাদ, এখানে 2 আছে, এটা বাদ। তার মানে বোঝা যাচ্ছে উত্তর হবে কোনটা, এটা হবে। তারপর তোমরা আসো একটু ক্যালকুলেশন করে দেখি, বলছে কি ওপিডি, ও পি ডি, মানে এই এক্স কোণটা সমান কত, 30 ডিগ্রি। তো এটা আমরা কিভাবে করব, দেখো এই যে আমাদের একটা হচ্ছে স্পর্শক গেছে, তোমাকে তো বলছে এটা কি একটা ডিপি স্পর্শক। তো স্পর্শকটা তোমার কেন্দ্র থেকে সবসময় কি করে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা মুখস্থ রাখবে, যে যে কোনো বৃত্তের স্পর্শক তার কেন্দ্র থেকে যে এটা থাকে, সেটা হচ্ছে কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এটা 2x, এটা কি এক্স। তো আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে যদি আমরা 2x প্লাস এক্স প্লাস 90 করি, তাহলে কত হবে, 180 ডিগ্রি। কারণ কি দেখো, এই কোণটা মানে কি 2x, এই কোণটা মানে কি x, এই কোণটা মানে 90, এই তিনটা যোগ করলে কি পাবো, 180। তো এই দুটো যোগ করলে কি হবে, 3x ইকুয়াল কি 180 বিয়োগ 90, তার মানে কত, 90। এটা কি 3x, তাহলে x ইকুয়াল কত হবে, 90/3। অতএব x এর মান কত, 30 ডিগ্রি। অর্থাৎ x এর এটার মান কত, 30 ডিগ্রি। তার মানে 1 ও 3, অর্থাৎ এটা হবে তার উত্তর। আর দেখো বলছে কি, যে কোনো বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক, কোনো বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি কি হবে, বর্গ, রম্বস, আয়তক্ষেত্র নাকি ট্রাপিজিয়াম। এটা হবে হচ্ছে তোমাদের একটা আয়তক্ষেত্র। তার মানে কি, যে কোনো বৃত্তে অন্তর্লিখিত যে সামান্তরিকটা আছে, সেটা হচ্ছে আমাদের কি, আয়তক্ষেত্র। এই ছিল তোমাদের হচ্ছে এমসিকিউ গুলা। এই অধ্যায়ের যতগুলো এমসিকিউ আছে সবগুলো তো গুরুত্বপূর্ণ আমি দিয়েছি, তারপরেও এই যে এখানে যে কয়েকটা দিছি, এই কয়েকটা তোমাদের কতবার যে বোর্ডে এসেছে, মাথায় নষ্ট। তার মানে বোঝাই যাচ্ছে এইবারও তোমাদের জন্য এই টপিকটা, মানে এই যে এখানে 18 থেকে যে 27 নাম্বার দিয়েছি, এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ হট টপিক বলতে পারো। তাহলে এই এমসিকিউ গুলো খুব ভালো মতো করে দেখো এবং প্র্যাকটিস করো। আশা করি যে এখান থেকে তোমাদের মিনিমাম একটা থেকে দুইটা এমসিকিউ কমন আসবে। 28 নাম্বার এমসিকিউ তে বলছে কি, দেখো একটা তোমাকে বৃত্ত দেওয়া আছে, বৃত্তের ভিতরে কিছু ইনফরমেশন দেওয়া আছে। বলছে কি, যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি অন্তর্লিখিত চতুর্ভুজ হলে, তার মানে এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও, আর এবিসিডিটা হচ্ছে আমাদের কি, এই বৃত্তের ভিতরে একটা অন্তর্লিখিত চতুর্ভুজ। এখন তোমাকে বলছে কি, যে কোণ এইসি, কি বলছে, কোণ এইসি, তাকাও, এইসি, অর্থাৎ এই কোণটা ইকুয়াল এডিসি। দেখো এডিসি, এই কোণটা, এই দুইটা কোণ কি আদৌ সমান? হ্যাঁ, এই দুইটা কোণ সমান। কারণ কি, আমরা জানি যে কোনো একটা চাপের উপরে যে সকল দণ্ডায়মান বৃত্তস্থ কোণ থাকে, তারা কি হয়, পরস্পর সমান। বৃত্তস্থ কোণ মানে কি, ধরো তোমাদের এখানে কি আছে, এ আর সি আছে না, দেখো এই যে এ আর সি, এই দুইটা হচ্ছে বিন্দু, তার মানে এটা হচ্ছে আবার একটা চাপ। এই চাপের উপরে দেখো দণ্ডায়মান, এটা কি আছে, বৃত্তের উপরে না, তাহলে এটা কি বৃত্তস্থ কোণ, এটাও কি আছে, বৃত্তের উপরে আছে, বৃত্তস্থ কোণ। তার মানে দুইটা কোণ কি হবে, পরস্পর সমান হবে, অর্থাৎ 1 নাম্বারটা আমাদের কি সঠিক। দেখো 2 নম্বরে বলছে কি, যে এডিসি, অর্থাৎ কি এডিসি, এই কোণটা, আর প্লাস হচ্ছে এবিসি, এবিসি, এই কোণটা যোগ যদি আমরা করি, তাহলে সেটা কত হবে, 180 ডিগ্রি। তো আমরা জানি কি, যে কোনো বৃত্তে যে অন্তর্লিখিত চতুর্ভুজ থাকে, তার বিপরীত কোণগুলা যোগ করলে কি হবে, 180 ডিগ্রি হয়। তার মানে এই কোণ আর এই কোণ যোগ করলে 180 ডিগ্রি, একই সাথে এই কোণ আর এই কোণ যোগ করলে কি হবে, 180 ডিগ্রি। তো আমরা দেখতে পাচ্ছি এই দুইটা কোণ যোগ করলে কি হয়, 180 ডিগ্রি হয়, এটা কি সঠিক। 3 নম্বরে বলছে কি, যে টু এ ই সি, তাহলে কি টু এ ই সি মানে কি, এই কোণটা, অর্থাৎ এটা কি বৃত্তের উপরে কোণ মানে কি, বৃত্তস্থ কোণ। বলছে কি, যে প্রবৃদ্ধ এ ও ই, এ ও ই, প্রবৃদ্ধ মানে কি, বড়টা, তার মানে কি এই যে দেখো এইটা, এই বড়টার কথা বলছে। এটা কি সমান হবে? না, সমান হবে না। কারণ আমরা কি জানি, যে কোন একটা বৃত্তের বৃত্তস্থ কোণ তার কেন্দ্রস্থ কোণের অর্ধেক। অথবা উল্টা করে বললে কি বলতে পারি, যে কোনো একটা কেন্দ্রস্থ কোণ তার বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ আমার যে বৃত্তের কোণটা ছিল এই কোণ, এই কোণের দ্বিগুণ। তাহলে দেখো এই কোণের দ্বিগুণ কি হবে, অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ কি ছিল, দেখো এ ও সি, এই কোণটা হবে অন্তস্থ কোণ। কিন্তু আমাকে দিয়ে রাখছে কোনটা, প্রবৃদ্ধ মানে কি, বড়টা, তাহলে উপরেরটা। এই জিনিসটা সঠিক হবে
না। তাহলে আমাদের হবে কোনটা? 1 ও 2। 1 ও 2 কোথায় আছে দেখো? ক নাম্বারে। অর্থাৎ আমাদের উত্তর কোনটা? ক নাম্বার। 29 নম্বরে বলা আছে কি যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও এ একটি ব্যাসার্ধ। তার মানে তোমাকে একটা বৃত্ত দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট, যার ও এ একটা ব্যাসার্ধ। বলছে কি এ বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যাবে। তো তুমি এখানে একটু আঁকাও, যে কোনো একটা তুমি বৃত্ত আঁকাও আগে। তো এই বৃত্তে বলছে কি তোমাকে, তার এই বৃত্তটা কেন্দ্র কি হবে? ও হবে। তার মানে এই দেখো এখানে হচ্ছে আমাদের কি ছিল? ও ছিল তার কেন্দ্র। আর বলছে কি যে ও এ একটি ব্যাসার্ধ। তুমি যে কোনো একদিকে একটা ব্যাসার্ধ নাও, যে ধরো এখানে ধরলাম এটা হচ্ছে ও এ একটা কি ব্যাসার্ধ। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। আর বলছে কি এই বিন্দুতে মানে কোনটা? এই যে এই বিন্দুতে কয়টি স্পর্শক অঙ্কন করা যাবে। তো আমরা জানি বৃত্তের যে কোনো একটা বিন্দুতে একটাই মাত্র স্পর্শক অঙ্কন করা যায়। তার মানে কি এই যে আমি যদি এভাবে যাই, শুধুমাত্র এই একটা এ বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করা যাবে। অর্থাৎ এখানকার উত্তর হবে কোনটা? ঘ নাম্বার 1। তারপর দেখো বলছে কি যে দুইটি বৃত্ত পরস্পরকে, তার মানে দুইটা বৃত্ত আছে, এই দুইটা বৃত্ত পরস্পরকে কি করলে? বহিঃস্পর্শ করলে। বহিঃস্পর্শ মানে কি? বাইরে থেকে যদি স্পর্শ করে, তাহলে তাদের মধ্যে কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। তো দেখো এটা আমার একটা বৃত্ত, ধরো আরো একটা বৃত্ত আছে, ওই বৃত্তটা কি করতেছে? এটাকে বহিঃস্পর্শ মানে কি? এই যে বাইরে আছে না, এই বাইরে থেকে কি করবে? স্পর্শ করবে। এই যে এরকম স্পর্শ করলো। তাহলে এটা একটা বৃত্ত, আর এইটা হচ্ছে আমাদের আরেকটা বৃত্ত। তোমাকে বললো কি যে এই দুইটা বৃত্ত পরস্পরকে কত ভাবে স্পর্শ করতে পারে। তাহলে দেখো আমরা কি করতে পারি, এই যেখানে আমি লিখে রাখছি যদিও ওইটা, তারপরে যেটা, এগুলো অনেক কিছু আমি আগে থেকে ইনফরমেশন লিখে রাখছি, এটা আমি দেখাবো। এই জিনিসটাই আসলে এটা, যে তিনটি দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ অঙ্কন করলে সর্বোচ্চ কয়টা আঁকা যায়? তিনটা স্পর্শক আঁকা যায়। সেটা কি কি দেখো, এই মাঝ বরাবর একটা, মানে কি এই যে দুইটা বৃত্ত যেখানে স্পর্শ করছে, এই মাঝ বরাবর তুমি যদি দাও তাহলে সেখানে একটা, যদি এখানে হইলো না, এই যে মাঝ বরাবর একটা। অথবা তুমি দেখো এইভাবে যদি একটা দাও, যে এই মাথা দিয়ে এই যে এখানে স্পর্শ করে, এই দেখো এটা স্পর্শ করে। আমি এখানে দুইটা বড় দিছি, তুমি একটা বড় একটা ছোট দিয়েও দেখতে পারো, তোমার জন্য সুবিধা হবে। তারপরে কি আরেকটা হচ্ছে নিচ দিক দিয়ে, এই যেটা, এই যে এরকম। তার মানে কি দুইটা বৃত্ত যদি বাইরে থেকে স্পর্শ করে, তখন তারা সর্বোচ্চ তিনটা, সর্বোচ্চ কি করতে পারে? স্পর্শক অঙ্কন করতে পারে। তাহলে কোনটা হবে দেখো? তিনটা। এন কয়টা হবে? তিনটি। এই দুঃখিত, আমি মনে হয় এটার অপশন দিতে আর কি ভুলে গেছি। তো আচ্ছা আমি তো মুখেই বলে দিলাম, সমস্যা নেই, তোমরা ইয়ে করো। ধরো এখানে অপশন আছে 1 2 3 4, তাহলে ধরো কয়টা হবে? তিনটি হবে। এটার উত্তর কয়টা? তিনটি। এবার দেখো বলছে কি যে দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে, ছেদ করা মানে কি একজন আরেকজনের ভিতর দিয়ে যাবে। তো ধরো এই একটা ছিল বৃত্ত, আরেকজন যাবে কি এই ভিতর দিয়ে আরেকটা। এই যে দেখো এরকম, যে একটা বৃত্ত ছিল এটা, আরেকটা বৃত্ত কি গেছে? ভিতর দিয়ে গেছে। এটাকে বলছে কি ছেদ করলে তাদের মধ্যে কয়টি সর্বোচ্চ স্পর্শক অঙ্কন করা যায়। তো তাদের মধ্যে সর্বোচ্চ কয়টা স্পর্শক দেখো? শুধুমাত্র একটা, আর এই একটা, টোটাল কয়টা হলো? দুইটা। দুইটা স্পর্শক অঙ্কন করা যায়। তাহলে এটা হবে কি দুইটা। একটা যাবে কোন দিক দিয়ে? উপর দিয়ে। একটা যাবে নিচ দিয়ে। আর কোনো দিক দিয়ে স্পর্শক অঙ্কন করা যায় না। 32 নম্বরে বলছে কি দুইটা বৃত্ত সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে। তো এখন কথা হচ্ছে তোমার হাতে আছে দুইটা বৃত্ত, এই দুইটা বৃত্ত তুমি কত ভাবে বা কত ধরনের স্পর্শক অঙ্কন করতে পারো সেটা কথা বলছে। এখন এই বৃত্তগুলা তুমি বাইরে থেকে স্পর্শ করতে পারো, ভিতর থেকে স্পর্শ করতে পারো, তারপর তোমার ছেদ করতে পারো, এইগুলো অনেক রকম আছে। তো এই জিনিসটা কি হবে দেখো, টোটাল আছে 4 ধরনের, যেটা আমি তোমাদের এখানে দিয়ে রাখছি, যে টোটাল দুইটা বৃত্ত আমাদের কত ভাবে স্পর্শক অঙ্কন করতে পারে। তো দেখো আমি প্রথমে দিলাম কি এই যে দুইটা বৃত্ত, তোমার কি হয়েছে? স্পর্শ বিন্দু ভিন্ন ভিন্ন। স্পর্শ বিন্দু ভিন্ন ভিন্ন মানে কি এই বৃত্তটার এক জায়গাতে স্পর্শ হয়েছে, এই বৃত্তটার আরেকটা অন্য একটা বিন্দুতে স্পর্শ হয়েছে। তো এই দুইটা বিন্দুতে যদি ভিন্ন ভিন্ন যদি স্পর্শ বিন্দুতে স্পর্শ করে, তখন দুই ধরনের ঘটতে পারে, যে একটা তোমার একই পাশে, আর একটা কি যে ইয়া আছে কি অন্য পাশে। তাহলে দেখো কি হচ্ছে, যে এখানে কি হবে, এই যে একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই দুইটা বৃত্তকে দেখো কি করছে, এই এক পাশ দিয়ে কি করছে? ছেদ করছে, বুঝাইছে। তো এটাকে বলা হয় সরল স্পর্শবিন্দু। তাহলে এটা কি হয়েছে? দুইটারই একই পাশ দিয়ে গেছে। আর এখান থেকেও কি হচ্ছে? তির্যক ভাবে। এটা কি হচ্ছে? তির্যক ভাবে। তির্যক মানে কি এটার দেখা যাচ্ছে নিচ দিয়ে, আর এটার উপরের দিক দিয়ে দুইটা কি করছে দেখো? স্পর্শ করছে। এভাবে যাইতে পারে। অথবা দেখো স্পর্শবিন্দু একই, স্পর্শবিন্দু একই মানে কি স্পর্শবিন্দু একই হচ্ছে তোমার একটা বিন্দুতে কি করবে? স্পর্শ করবে। এখন এটা আবার দুই ধরনের হতে পারে। একটা তোমার কি অন্তঃস্পর্শ, মানে কি ভেতর থেকে স্পর্শ করছে, দেখো এখানে একটা বৃত্ত ছিল, তার ভিতর আরেকটা বৃত্ত দিছে, তো দুইটা বৃত্তরই এই দেখো একই জায়গাতে স্পর্শ। তারপর আরেকটা কি হতে পারে, এখানে একটা বৃত্ত, এখানে আরেকটা বৃত্ত, এই দুইটা কি কি করছে? বহিঃস্পর্শ করছে। তাহলে দেখো আমরা টোটালি 4 ধরনের কি পাই? স্পর্শক পাই। তাহলে কি পাচ্ছি?
যে একটা তোমাকে একদিক দিয়ে স্পর্শ করতেছে, আরেকটা কি তির্যক ভাবে স্পর্শ করছে, আরেকটা কি ভিতর থেকে স্পর্শ করছে, আরেকটা কি করছে যে বহি স্পর্শ মানে বাইরে থেকে স্পর্শ করছে। এই 4 ধরনের ভাবে আমরা কি করতে পারি, যে স্পর্শক আঁকাতে পারি। তো এটা কথা বলছিল, দুইটি বৃত্ত সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে, অর্থাৎ 4টি যাবে। 33 নম্বরে বলছে কি বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে, তাহলে একটা বৃত্ত আছে, এই বৃত্তের বাইরে কোন একটা বিন্দু আছে, ওই বিন্দু থেকে কি বলছে দেখো, ওই বিন্দু থেকে ওই বৃত্তে সর্বোচ্চ কয়টা স্পর্শক আঁকা যায়। তো কি বললো এখানে প্রশ্নটা আমাদের, যে তোমাকে বললো যে একটা বৃত্ত আছে, দেখো এখানে আমি একটা বৃত্ত আঁকাই, এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত, আর এই বৃত্তের একটা বাইরের কি আছে বিন্দু আছে। তো ধরো বাহিরের একটা বিন্দু আছে, তো বললো কি এই বিন্দু থেকে এই বৃত্তে কয়টা স্পর্শক আঁকা যাবে। তো স্পর্শক মানে কি দেখো, এই যে এখান থেকে এভাবে যাবে, আর এখান থেকে কি করবে এভাবে যাবে, তাহলে কয়টা হলো, দুইটা। তার মানে কি হবে এখানকার দুইটা হবে, তার কি উত্তর অর্থাৎ খ নাম্বার। এখানে দেখো বলছে কি যে এই যে এটা দেখো এখানে যেটা আঁকালাম এই সেম জিনিসটাই কি আছে এখানে আছে। তো এই চিত্রটা দিয়ে বলছে কি চিত্রে ও বৃত্তের কেন্দ্র, তার মানে এখানে কি আছে ও বৃত্তের কেন্দ্র পি এ, এই যে দেখো পি এ এটা এবং পি বি, এই যে পি বি এটা দুইটা কি আছে স্পর্শক, দিয়ে বলছে কি এ ও বি, এই যে এ ও বি, অর্থাৎ এই কোণটা কত দেওয়া আছে 100 ডিগ্রি, দিয়ে তোমাকে বললো কি যে এ পি বি কত, এ পি বি এই কোণটা কত, এটা না। এখন দেখো তুমি লক্ষ্য করো খুব ঠান্ডা মাথায় একদম সিম্পল হতে, আমরা কি জানি যে কোনো একটা স্পর্শক তার যে ব্যাসার্ধ থাকে তার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 90 ডিগ্রি। কি বললাম দেখো, যে কোনো একটা তোমার এই যে ধরো একটা বৃত্ত আছে, এই বৃত্তের ধরো আমার এখানে ব্যাসার্ধ আছে, এই ব্যাসার্ধকে যদি আমরা একটা নির্দিষ্ট বিন্দুতে কি করি স্পর্শক অঙ্কন করি, তাহলে স্পর্শকটা এই ব্যাসার্ধের সাথে কি কোণ উৎপন্ন করবে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তার মানে দেখো এই যে ও থেকে এ এটা আমার কি একটা ব্যাসার্ধ, আর এই ব্যাসার্ধের সাথে পি এ এটা একটা কি স্পর্শক, তাহলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আবার একইভাবে দেখো ও বি একটা কি ব্যাসার্ধ, আর পি বি এটা কি স্পর্শক, তাহলে এখানেও কি কোণ উৎপন্ন করবে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এইবার দেখো আমরা কি জানি চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত হয়, 360 ডিগ্রি। তো এখানকার কোণ কত আছে 90 যোগ এখানকার কোণ কত দেওয়া আছে 100 যোগ এখানকার কোণ কত দেওয়া আছে 90 যোগ এই কোণটা তো আমার জানা নেই, এটাই ধরো চাইছে, সেটা কি হোয়াট। এখন বলছে কি যে এই কোণটার মান কত, তাহলে আমরা জানি কি চারটা কোণ যোগ করলে কত হবে 360 ডিগ্রি, তাহলে এই যে হোয়াট ইকুয়াল কত হবে 360, আর এই যে তিনটা দেখো যোগ করো তাহলে কত হয় 280 ডিগ্রি। 280 যদি ওই পাশে যায় তাহলে কি হবে মাইনাস, তো 360 থেকে 280 বিয়োগ দাও, তাহলে কত হয় দেখো, যে আমরা যদি এটা বিয়োগ দিই তাহলে হবে হচ্ছে 80 ডিগ্রি। তাহলে এই যে এটার উত্তর হবে কোনটা খ নাম্বার 80 ডিগ্রি। 35 নম্বরে বলছে কি কোন বৃত্তের স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি। দেখো একটু আগে আমি যেটা বললাম সেম জিনিসটাই এখানে দিয়েছে, তার মানে তুমি যখন বেসিক সহকারে একটা বুঝে বুঝে করবে আরেকটা দেখবে অটোমেটিক এর সাথে রিলেটেড হয়ে যাবে। কি বললো যে কোনো একটা বৃত্তের স্পর্শক, স্পর্শক মানে কি যে ধরো এটা হচ্ছে আমাদের স্পর্শক, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এই যে স্পর্শ করছে এখানে এই বিন্দুগামী যে ব্যাসার্ধটা আছে তারা মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, মানে কি যে এটা কত ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে এটা কি হবে 90 ডিগ্রি। এরপর দেখো বলছে কি যে 2 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তার মানে কি যে একটা আমার বৃত্ত আছে সেটা কি 2 সেন্টিমিটার, আর আরেকটা বৃত্ত আছে সেটা কত 3 সেন্টিমিটার। তো দেখো বলছে কি যে ধরলাম আমি এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে কত 3 সেন্টিমিটার, আর আরেকটা বৃত্ত আছে যার ব্যাসার্ধ কত 2 সেন্টিমিটার, তাদের বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করলে, বহিঃস্পর্শ মানে কি এই যে বাইরে থেকে স্পর্শ করলে, বা এখানে তুমি দেখতে পারো বহিঃস্পর্শ কোনটা করছে এটা না। তো দেখো আমি তোমাকে এখানেই দেখাই, এখানে দেখাচ্ছে কি যে একটার আছে 3 সেন্টিমিটার, মানে কি যেটা বড় সেটা হচ্ছে 3 সেন্টিমিটার, তাই না, আর আরেকটা যেটা আছে ছোট সেই ছোটটা আমাদের কি, ছোটটা হচ্ছে আমাদের কয় সেন্টিমিটার দেওয়া আছে দেখো 2 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কত 2 সেন্টিমিটার। তোমাকে বলছে কি কেন্দ্র দ্বয়ের, কেন্দ্র কেন্দ্রদ্বয় মানে কি এই যে দেখো এটা হচ্ছে কেন্দ্র আর এটা হচ্ছে কি কেন্দ্র, মধ্যবর্তী দূরত্ব কত। তো মধ্যবর্তী দূরত্ব মানে কি দুইটার মাঝখানে কোনটা, এটা প্লাস এটা হবে না টোটালটা, তাহলে কত 3 যোগ 2 কত হয় 5 না, তাহলে এই যে এটার উত্তর হবে কটা 5। অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে কোনো দুইটা বৃত্ত বহিঃস্পর্শ করছে,
তাদের মধ্যবর্তী দূরত্ব কত, তাহলে তাদের যে ব্যাসার্ধ আছে ব্যাসার্ধটা কি করবে, যোগ করে দিবে। এরপর আসে দেখো বলছে কি যে আমাদের বলছে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে কি হবে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট। এই জায়গাতে অনেকেই ভুল করবে, তোমরা তোমরা যারা প্রশ্ন পড়বে না তারা এই জায়গাতে আগেই ভুল করে চলে আসবে। এটা বলছে কি ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে, 3 সেন্টিমিটার ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত হবে, 3 সেন্টিমিটার হবে। যারা প্রশ্ন পড়বে না তারা এই জায়গাতে আগেই ভুল করে চলে আসবে, বুঝাইছে। দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে, অন্তঃস্পর্শ মানে কি ভেতরের দিকে যদি স্পর্শ করে, তাহলে বলছে কি যে তাদের মধ্যবর্তী দূরত্ব কত। আবার একই কথা, তাহলে দেখো একটা আছে 4 সেন্টিমিটার, একটা আছে 3 সেন্টিমিটার। তো এটা আমি ধরলাম কথার কথা যে যদি এটা দেখে মনে হচ্ছে না, তারপর ধরো তুমি এটা কত, 3 সেন্টিমিটার। আর বলছে কি আরেকটা কি ছিল 4 সেন্টিমিটার, মানে কি এটার ব্যাসার্ধ হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার। এখন তাদের মধ্যবর্তী মানে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী মানে কি, দেখো কেন্দ্রটা কোথায় আছে, এখান থেকে এখানে না। তাহলে এই যে বড়টা আছে, বড়টা থেকে আমরা কি করবো, ছোটটা যদি বিয়োগ দিই তাহলে মাঝখানেরটাও পাবো। তাহলে কি 4 - 3 মানে কত, 1। অর্থাৎ এখানকার যে ইয়েটা আছে এটার উত্তর কত হবে, 1 সেন্টিমিটার। কোথায় আছে দেখো, এক কোথায়, এই যে ঘ নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর 1 সেন্টিমিটার। তাহলে এখানে যদি আমি তোমাদের একটা সামারি করি, জিনিসটা কেমন হবে, যে দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ মানে বাইরে থেকে স্পর্শ করে, তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে দুইটা যোগফল। আর যদি তারা ভেতর থেকে স্পর্শ করে, তখন কি হবে, তাদের ব্যাসার্ধ দ্বয়ের বিয়োগফলই হবে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। মুখস্থ রাখো। সো 38 নম্বরে বলছে কি যে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, কি বলছে, ব্যাসার্ধ বিশিষ্ট তিনটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রত্রয় দ্বারা ত্রিভুজ গঠিত, ত্রিভুজের পরিসীমা কত। প্রশ্নটা অনেকেই বুঝতে পারবে না। তো দেখো ঠান্ডা মাথায় আগে প্রশ্নটা বুঝো। তোমাকে বলছে যে একটা এরকম বৃত্ত আছে কত, 3 সেন্টিমিটার ব্যাসার্ধ, আরেকটা বৃত্ত আছে কত, যে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ, ধরো আরেকটা বৃত্ত আছে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ, আর আরেকটা বৃত্ত আছে কত, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ। ধরো এটা আছে 4, এটা আছে কত, 3, এটা আছে ধরো 5। এখন বলছে কি তোমাকে যে কেন্দ্রদ্বয় দ্বারা ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো। এই চিত্রটা আমি ভালো করে আঁকিয়ে দিই, তাহলে দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এই যে চিত্রটা এরকম যে তিনটা বৃত্ত দেওয়া আছে বহিঃস্পর্শ করছে, তো বহিঃস্পর্শ করছে। তো এখন কথা হচ্ছে কি, আমার যদিও বৃত্তটা সঠিকভাবে আঁকানো হয়নি, তো তোমরা ধরে নাও এগুলো সব কি একটা বৃত্ত। তার মানে দেখো এখান থেকে এই যে বৃত্ত তোমাকে বলছে কি একটা ছিল 5 সেন্টিমিটার, আমি ধরলাম এইটা আমাদের কত আছে, 5 সেন্টিমিটার। তাহলে কি এই যে এটার যে ব্যাসার্ধ সেটাও কত হবে, 5 সেন্টিমিটার। যদি ওখানে হবে না, এই জায়গাতে হবে, এটা কত হবে, 5 সেন্টিমিটার, তাই না, এইভাবে। আর দেখো বলছিল কি যে আর একটা আছে কত সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। তো 4 সেন্টিমিটার মানে কি, দেখো আমাদের যে বৃত্তটা ছিল তাকেও একটু, এই বৃত্তটার ধরো কেন্দ্র কোথায়, এখানে না, তাহলে এইটার দূরত্ব কত হবে, 4 সেন্টিমিটার। ঠিক একইভাবে এই কেন্দ্র থেকে এটা কি ব্যাসার্ধ, মানে এটা কত হবে, 4 সেন্টিমিটার। একইভাবে আমাদের কি আছে, আরেকটা বৃত্ত ছিল যেটা কত, ব্যাসার্ধ ছিল হচ্ছে 3 সেন্টিমিটার। তো দেখো এটা আমরা যদি কেন্দ্র ধরি, এটা হচ্ছে কত, কি হবে, যে 3 সেন্টিমিটার। আর এটা কি হবে, ব্যাসার্ধ কত হবে, 3 সেন্টিমিটার। তোমাকে বলছে কি যে এই ত্রিভুজ মানে এটা দ্বারা গঠিত ত্রিভুজদ্বয়ের পরিসীমা কত, কি বলছে, পরিসীমা। পরিসীমা মানে আমরা কি জানি, 3 বাহুর যোগফল। তো দেখো এইটা আর এইটা যোগ করলে কি হচ্ছে, একটা বাহু হচ্ছে। তো এই একটা বাহুর মান কত, 5 + 4, এটা। আর এটার মান কত দেখো, 5 + 3, এটা কি আরেকটা বাহু। এই বাহুর মান কি দেখো, 4 + 3, এই একটা বাহু। তাহলে কি হচ্ছে, যে এইটা হচ্ছে আমাদের কি তিনটা বাহু। আর এই তিনটা বাহুর মান যোগ করলে আমরা কি পাই, পরিসীমা পাই। তার মানে কি এগুলো আমরা কি করে দেব, সবগুলা যোগ করে দেব, এটাও প্লাস এটাও প্লাস। তাহলে কি হয়, 4 + 5 = কি হবে, 9, প্লাস 5 + 3 মানে কত, 8, প্লাস 4 + 3 মানে কত, 7। তো এগুলো দেখো যোগ করলে আমরা কি পাই, 9 + 8 + 7 কত হয়, 24। তাহলে এই মানটা কি হবে আমাদের, 24। তো 24 কোথায় আছে দেখো, এই যেটা। এই প্রশ্নটা একটু পেছানো ছিল, তো তোমরা ঠান্ডা মাথায় বুঝবে। একটা তিনটা বৃত্ত দেওয়া আছে, একটা হচ্ছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, একটা 4 সেন্টিমিটার ব্যাসার্ধ, আর একটা 3 সেন্টিমিটার ব্যাসার্ধ।
এইগুলা নিয়ে যে একটা কি নিয়ে কেন্দ্রদ্বয় দ্বারা কি দ্বারা কেন্দ্রদ্বয় দ্বারা মানে কি এটা কেন্দ্র এটা কেন্দ্র এটা কেন্দ্র দ্বারা যে ত্রিভুজটা গঠিত হয়েছে সেই ত্রিভুজের কি বের করতে হবে পরিসীমা। তো তাহলে এটার ব্যাসার্ধ 5, এটার ব্যাসার্ধ 4, এটা ব্যাসার্ধ 4, এটা ব্যাসার্ধ 3, এটা ব্যাসার্ধ 3, এটা ব্যাসার্ধ 5। তাহলে এগুলো যোগ করলে কি হয়, আমরা কি পাবো, পরিসীমা পাবো, যেটার মান কত, 24। এরপর দেখো বলছে কি যে কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কি। তোমাদের আগেই বলছি যে কোনো একটা বৃত্ত চাপে দুইটা পাবে, যে কোনো একটা চাপে দুইটা বৃত্তচাপ পাবে, একটা কি অধিচাপ একটা কি উপচাপ। তো অধিচাপ মানে কি বড়, আর বড় অধিচাপে কোনটা পাবে কি ছোট মানে কি সূক্ষ্মকোণ। আর ছোট যে আমাদের অধিচাপটা ছিল এই ছোট অধিচাপে তোমরা কোনটা পাবে কি বড় অর্থাৎ স্থূলকোণ। তো তোমাকে বলছে কি দেখো যে অধিচাপ, অধিচাপ মানে কি বড় চাপ, তাহলে কোনটা কি পাবে ছোট, তার মানে কি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কোথায় আছে, যে ক নাম্বারটা। এরপর দেখো লাস্টে এটা হচ্ছে আমাদের আজকের শেষ এমসিকিউ। সেটা কি আছে, এরকম একটা দিয়ে বলছে কি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এক্স এর মান নির্ণয় করো। এক্স মানে কি এটা, আর দেওয়া আছে কোনটা 108। তো দেখো আমরা যদি বিডি একটা চাপ চিন্তা করি মানে চাপ কল্পনা করি, তাহলে এই যে এটা আমার কি হয়েছে বিএডি, এটা আমার কি বৃত্তে কোণ উৎপন্ন হয়েছে মানে কি বৃত্তস্থ কোণ। আর এখানে কি বিওডি এটা কি হয়েছে কেন্দ্রে উৎপন্ন হয়েছে, তার মানে কি কেন্দ্রস্থ কোণ। আমরা জানি কি যে কেন্দ্রস্থ কোণ সমান কি বৃত্তস্থ কোণ গুণন 2। তাহলে কি জানি আমরা যে কেন্দ্রস্থ কেন্দ্রস্থ সমান কি বৃত্তস্থ গুণন কত 2। তো দেখো কেন্দ্রস্থ কোণের মান কত আছে 108, 108 দেওয়া আছে। আর এই যে 2 আছে গুণ, এখানে আসলে কি হবে ভাগ, তাহলে কি হবে বৃত্তস্থ। তাহলে 108 যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এই মানটা কত পাবো বলো তো একটু আমার সাথে, যে হচ্ছে তোমার 54 পাবো। তাহলে এই যে বৃত্তস্থ কোণের মান কত 54°। তার মানে আমাদের এই যে লালটা আছে না এই কোণ, এটা কি হবে 54°। কিন্তু আমাকে তো ওটা চাই না, আমাকে বলছে কি এক্স এর মান নির্ণয় করো। তাহলে স্যার ওটা বের করলেন কি জন্য, কারণ ওই যে আমরা দেখো এর আগে একটা সমাধান করছিলাম এখানে, যে আমরা জানি যে বৃত্তে অন্তর্লিখিত যে চতুর্ভুজটা থাকে তার বিপরীত কোণগুলা যোগ করলে কত হয় 180°। তার মানে আমাদের এই যে দেখো এই কোণ আর এই কোণ যোগ করলে কত হবে 180°। তাহলে আমরা যদি টোটাল এইগুলা যোগ করি তাহলে কি পাবো, যে 180° পাবো কিভাবে, যে আমাদের এই কোণটা এই কোণের মান কত ছিল দেখো 54, আর তার সাথে কি যোগ করলে অপরটা কি আছে এক্স। তো এই এক্স যদি আমরা যোগ করি তাহলে টোটাল পাবো কত 180। তো এখন দেখো এক্স ইকুয়াল কত হবে 180 মাইনাস কত হবে 54। তাহলে কত হয় দেখো 100 কত হয় 26°। তো দেখো এখানে 126 কোথায় আছে, এই যে আমাদের ফার্স্টেরটাই আছে কত 126°, অর্থাৎ ক নাম্বার হবে আমাদের নির্ণয় উত্তর। এই কয়েকটা এমসিকিউ পড়লে তোমাদের আর তেমন কিছু পড়ার দরকার নেই। তোমরা এগুলো ভালো করে আমি যেভাবে বললাম এভাবে যদি বুঝে বুঝে পড়তে পারো তাহলে সকল ধরনের যত সকল এমসিকিউ আছে সবগুলা হয়ে যাবে। এখন তোমরা কি করবে, এগুলো খুব ভালো মতো প্র্যাকটিস করো। এখন এই রিলেটেড যদি সময় পাও আরো বেশি বেশি প্র্যাকটিস করতে থাকবে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।